আজকে হচ্ছে আমরা jQuery-র অন্যান্য আরো বিষয়াদি দেখব এবং প্লাগইন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা এইটার মধ্যেই কাজ করি, আসেন আমাদের এই গত ক্লাস যেটা ছিল সেটার মধ্যেই কাজ করি, তা নাহলে আবার নতুন করে ফাইলটা নিতে হবে। তো এখানে আমরা মূলত কাজ করতেছিলাম এবং এই জায়গাটার মধ্যে কুম্বলের এসে নিচে দিস। আমরা হচ্ছে এইটা দেখতেছিলাম। আচ্ছা, ভালো কথা, এরকম থাকলো। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে আমরা আরো কিছু ডিভ নিব যেন আমাদের এখানে স্ক্রল করা যায়। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে স্ক্রল করা যাচ্ছে না, ছোট একটা স্ক্রল করার মতো কোনো উপায় নেই। তো আমরা চাচ্ছি স্ক্রল করতে। স্ক্রল করার জন্য আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি বক্স ওয়ান, আরেকটা ডিভ নিচ্ছি কন্ট্রোল শিফট ডি প্রেস করে, এটার নাম দিলাম বক্স টু। দুইটা ডিভ আছে, এই দুইটাকে একটু স্টাইল করব। তো প্রথমত আমরা এটা কোনটা, আচ্ছা এটা আমাদের না, এটা হচ্ছে আমাদের। এখানে এসে আমরা কল করতেছি ডট বক্স ওয়ান, তারপর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি এখানে এটার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিব হচ্ছে flatycolors.com থেকে। আচ্ছা, এখানে বাংলা করা, ওকে। এইখান থেকে আমরা এখান থেকে এটাকে ইংলিশ করে দেই, তা না হলে হ্যাঁ, এইখানে এখন সার্চ করেন flatycolors.com লিখে। আচ্ছা, flatycolors.com লিখে সার্চ করার পরে আমরা এখানে আসলাম অ্যান্ড দেন আমরা একটা কালার কপি করে নিচ্ছি আর এখানে পেস্ট করে দিচ্ছি। এটা একটা হাইট দিব, ধরেন এখানে দিলাম 600 পিক্সেল। সেভ করে যদি ব্রাউজারে যান আর এখানে একটা রিলোড করেন তাহলে দেখবেন যে এখানে আপনার কাছে একটা চলে আসছে 600 পিক্সেল নিয়ে। এরকম করে আমরা আরো কয়েকটা নিব, মানে আরেক কয়েকটা বলতে এই যে আমাদের বক্স টু এটাকেও নিব, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিব। এইটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম বা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, এটা দিলেই হলো, মানে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিব। সো একটু রিলোড করলে আমরা দেখবো যে আরেকটা আসছে। তো আমাদের দেখেন এবার কিন্তু আমাদের মোটামুটি স্ক্রল করা যাচ্ছে। এখন আপনি যদি এখানে এই ডিপগুলোকে আরো বড় মানে আরো কয়েকবার কপি করে দিয়ে দেন তাহলে এগুলো আবার আসবে। এই ডিপের মধ্যে কিন্তু কিছুই নাই, শুধু হাইট দেওয়া আর ব্যাকগ্রাউন্ড কালার দেয়া। তো আমাদের এখানে টোটাল আছে 4টা ডিপ। এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা। ক্লাস হচ্ছে বক্স ওয়ান বক্স টু বক্স ওয়ান বক্স টু। আর এগুলো যেহেতু হাইট দেওয়া আছে আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে সেগুলোই বারবার এখানে দেখা যাচ্ছে। সো আমরা এই যে এরকম দেখতে পাচ্ছি। তো এগুলো দেওয়ার মূল কারণ আমরা যেন আমাদের এটাকে স্ক্রল করতে পারি, যেহেতু আমাদের এখানে অন্য কোনো কন্টেন্ট নাই এজন্যই, আর কিছুই না। তো এখন আমরা চাচ্ছি যে স্ক্রল করলাম, আসলে কেন স্ক্রল করলাম, এই জন্য অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে স্ক্রল করার পরে কিছুক্ষণ পরে এখানে একটা স্ক্রল টপ বাটন আসে। যেমন আমরা যদি একটা ওয়েবসাইট দেখাই bzitonline.com, এই ওয়েবসাইটটাতেই আছে। আমরা যদি যাই, আচ্ছা এই ওয়েবসাইটটাতে আমরা আসছি, আসার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এই যে দেখেন এখানে একটা বাটনের মতো চলে আসছে, যেটার মধ্যে ক্লিক করলে আবার আমাদেরকে উপরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এইরকম আর কি। তো এটা কিন্তু প্রথম অবস্থায় ছিল না, যখন উপরে ছিলাম তখন কিন্তু নাই। বাট আমরা যখন একটা নির্দিষ্ট কি বলে উপর থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু অংশ নিচে আসলাম, তখন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই বাটনটা আসছে, যেখানে ক্লিক করলে আমাদেরকে আবার উপরে পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কি বলে স্ক্রল মেথডটা সম্পর্কে জানবো। তো স্ক্রল মেথডটা জানতে হলে আমাদের যে কোয়েরিতেই যাইতে হবে, এখানে এসে কাজ করতে হবে। তো এখানে একটা কমেন্ট করি, আমরা এখানে জাস্ট লিখি স্ক্রল টপ, লিখে রাখলাম যেন বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এবার আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা বাটন সেট করব আগে, যে বাটনে, সরি এটা না, এখানে এই নিচের অংশের নিচে এখানে বা বামে এখানে যেখানে করেন না কেন, আমরা একটা বাটন সেট করব যে বাটনটার মধ্যে মূলত হচ্ছে যে ক্লিক করলে এটা উপরে যাবে। ঠিক আছে, তো এই বাটনটা সেট করার জন্য আমাদের কাছে ফন্টসাম আছে, আমরা চাইলে ফন্টসামের আইকন ব্যবহার করতে পারি, এছাড়া চাইলে অন্য যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। আমরা আপাতত ওই ফন্টসামেই চলে যাচ্ছি, ফন্টসাম.com এ চলে গেলাম।
আচ্ছা fontawesome.com আসতে থাকুক, আমরা হচ্ছে এইখান থেকে ফন্টওয়াসমের আইকন তো ব্যবহার করছি তাই না, এই যে যেমন এটাকে কপি করি, দাঁড়ান কপি করে এখানে নিয়ে পেস্ট করি, সাপোজ একদম এই ডিভের উপরেই রাখি, ডিভগুলোর উপরে রাখলাম, বার্সের জায়গায় এখানে লিখলাম অ্যাঙ্গেল, একটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন এরকম কিছু বোধহয়, একটা এখানে গিয়ে একটা রিলোড দিই, কন্ট্রোল আর, এই যে আসছে, সাপোজ এইটাই রাখবো, চাইলে আপনি অন্য কিছু নিতে পারেন, এখান থেকে সার্চ করেন, অ্যাঙ্গেল লিখে সার্চ করেন, দেখেন এখানে কি আসে। তো যাই হোক আমাদের একটা হইলেই হবে, আমরা জাস্ট বুঝবো, আমাদের তো অন্য কিছু লাগবে না। আচ্ছা তো আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করব, তো আমরা এটাকে একটা ডিভের মধ্যে রাখবো, তো আমরা এখানে একটা ডিভ নিচ্ছি, যে কোনো এক জায়গায় নিলেই হবে, যেহেতু এটাকে আমরা পজিশন ফিক্সড করে রেখে দিব। তো এটা একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম টপ, আর এটার মধ্যে আমরা এই জিনিসটাকে রেখে দিলাম। তো আমরা যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে আমরা ওই জিনিসটাকে দেখতে পাবো, থাকুক। আমরা এবার টপ নামে যে ক্লাসটা নিলাম, যে ডিভটা নিলাম, এই ডিভটাকে একটু স্টাইল করব। তো এখানে এসে বলেন ডট টপ, এখানে এসে বলেন যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিতে চান, এখান থেকে আপনি পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেন, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি এটা দিলেন। এবার বলেন যে তোমার একটা উইথ দিব, উইথ দিলেন ধরেন 75 পিক্সেল, একটা হাইট দেন ধরেন 75 পিক্সেল। এবার বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার তো দিছি, এটা বাদ দেন। আচ্ছা সেভ করেন, সেভ করে ব্রাউজারে যান এবং এখানে রিলোড করেন, দেখবেন এই যে আসছে। আচ্ছা উইথ হাইট বেশি হয়ে গেছে, এটাকে আমরা 55 করে দিলাম, একটু ছোট করে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আপনার একটা কালার দিব, এখানে এখানে বলবো কালার, কালারটা হবে সাদা, আর একটা ফন্ট সাইজ ব্যবহার করি, চলেন ফন্ট সাইজ দিলাম হচ্ছে আপনার 30 পিক্সেল। তো আমরা সেভ করে দিলাম এন্ড দেন ব্রাউজারে গিয়ে একটা রিলোড করলাম, তো রিলোড করার পরে দেখতে পাচ্ছি এই থাকুক। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এটাকে দেখি তো একটু লম্বাটে বানায় দিই, উইডথটাকে হচ্ছে কমায় দিই, যেমন ধরেন 35 পিক্সেল দিলাম, ঠিক আছে। এটাকে একটু 25 দিই, দেখি কেমন দেখা যায়। একটা রিলোড করি, এরকম লম্বাটে বানাইলাম আর কি, ঠিক আছে থাকুক। আচ্ছা এখন আমরা চাচ্ছি এটার পজিশন ফিক্সড করব। পজিশন কোথায় কিভাবে ফিক্সড করব, এখানে এসে বলবো যে তোমার হবে পজিশন, দেন আমরা এখানে লিখবো ফিক্সড। ফিক্সড মানে যে কোনো একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে, আর ফিক্সড করলে রিলেটিভ করতে হয় না, কারণ ফিক্সড মানে স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে, তার মানে স্ক্রিনে হচ্ছে একটা জায়গায় থাকবে, রিলেটিভ রাখার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখানে এসে বললাম যে পজিশন ফিক্সড, দেন আমরা বললাম বটম থেকে আমরা বললাম 10 পিক্সেল, সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন, তো দেখেন এই যে বটম থেকে 10 পিক্সেল, আর আমরা বলবো রাইট থেকে 10 পিক্সেল, এরকম দিয়ে দিলাম। তো সেভ করে যদি রিলোড করি তাহলে আমরা দেখব যে এখানে চলে আসছে। জিনিসটাকে সেন্টারে নিয়ে আসতে চাই, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, ডিসপ্লে করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেন অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে পারি। আর এখন যদি একটা রিলোড করি তাহলে আমরা দেখব যে এটা এখানে বসে গেছে। আর একটা ছোট্ট কাজ করি, বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস আপনার কি করব, বর্ডার রেডিয়াস দিলাম 50, আচ্ছা 10 পিক্সেল দিলাম, সেভ করে একটা রিলোড করেন। আচ্ছা এরকম থাকলো। আচ্ছা একটা কাজ করা যায়, আমরা ডিসপ্লে ফ্লেক্স টেক্সট ব্যবহার নাই করি, এটাকে আমরা হাইট উইডথ না দিয়ে প্যাডিং ট্যাডিং দিয়ে দিই, তাহলে আরো ভালো হয়। আচ্ছা এখন আমরা হাইট উইডথ বাদ দিয়ে দিই, হাইট উইডথের দরকারই নেই, ধরেন এটা বাদ দিয়ে দিলাম, প্যাডিং দিয়ে এটাকে ঠিক করাই যেতে পারে, তাহলে আর ফ্লেক্স টেক্সট করতে হবে না। আচ্ছা দেখেন এই অবস্থা, ঠিক আছে। আমরা জাস্ট এখন একটা প্যাডিং দিব, আমরা বলবো যে তোমার একটা প্যাডিং হবে, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল, দেখি কেমন দেখা যায়। একটা রিলোড করেন, ও আচ্ছা ডানে বামে বেশি হয়ে গেছে, আমরা এইটাকে দেই হচ্ছে 30 পিক্সেল আর এটাকে দেই 10 পিক্সেল, দেখি এবার কেমন দেখা যায়। আচ্ছা 30 পিক্সেল অনেক বেশি, 20 দেখি কেমন দেখায়, উপরে নিচে না, আচ্ছা 10 পিক্সেল 10 পিক্সেলই রাখি, দেখি কেমন দেখা যায়। আচ্ছা বর্ডার রেডিয়াসটা একটু কমাই দেই, কোথায় জানো, এই যে এটা
এটাকে 5 পিক্সেল দিই, একটা রিলোড করি, এরকম থাকুক, ঠিক আছে। তো আমরা এটাকে প্যাডিং দিয়ে জাস্ট করে নিলাম, আমাদের আর ওই হাইট উইথ তাহলে আর দিতে হলো না, এই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে ফ্লেক্সলেস কোনো কিছু আর করতে হবে না। সো মোটামুটি আমরা দেখলাম যে আমাদের এটা এখানে বসে গেছে, আমরা এটাকে এখন এটাকে ফিক্সড অবস্থায় পাচ্ছি, এখানেই এটা এখন ফিক্সড অবস্থায় আছে। বাট আমরা চাই না যে এটা এরকম ফিক্সড অবস্থায় এখানে সবসময় দেখা যাক, আমরা চাবো যে এটা থাকবে না, একটা সময় আমরা পরে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, ক্লিক করলে যেন এটা উপরে যায়, এবং এটা আমরা পরে ব্যবস্থা করব। বাট বিষয়টা হলো এটাকে নর্মালি দেখা যাবে না, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ নিচে আসলে, যেমন ধরেন আমরা চাচ্ছি যে এই যে এইটার নিচে আসলে এইটুকু মোটামুটি পার করার পরে এটাকে দেখা যাবে, ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট পরিমাণ উপর থেকে কতটুকু অংশ নিচে আসলে 100 পিক্সেল 500 পিক্সেল নিচে আসলে তারপর দেখা যাবে, এর আগে এটা দেখা যাবে না। এই কারণে আমরা নর্মালি এটাকে এখানে বলতে পারি যে তোমার ডিসপ্লে নান হয়ে থাকবে, এটাকে আমরা দেখতে চাই না। সো রিলোড করলে দেখবো যে নাই, এখন উপরে নিচে যাই করেন না কেন দেখা যাবে না, কিন্তু আমরা পরবর্তীতে এটাকে দেখাবো। তো কিভাবে দেখাবো চলেন দেখি। আমরা এখানে এসে একটা আপনার ভ্যারিয়েবল নিব, ঠিক আছে। তো একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের একটা নাম দেন, কি নাম দিতে পারেন? ভ্যারিয়েবলের নাম দেন হচ্ছে টপ, ঠিক আছে, বা এটার নাম দেন হচ্ছে আপনার স্ক্রল টপ। না, স্ক্রল টপ দেওয়া যাবে না, কারণ স্ক্রল টপ নামের একটা মেথড আছে, তাই আমরা এটার সাথে কনফ্লিক্ট করব না। আমরা এটার নাম দিলাম হচ্ছে ডিসটেন্স, নাম দিলাম কি ডিসটেন্স, দেন আমরা একটা ইকুয়াল সাইন দিলাম। এরপর এটার মধ্যে আমরা কিছু রাখতে পারি, ঠিক আছে। আমরা বলতে পারি যে তুমি হচ্ছে এত, এই ধরেন 75 রাখলাম, কিছু একটা, সরি এখানে আমরা এল দিয়ে দিছি, ধরেন 75 এরকম রাখলাম। তাহলে একটা ভ্যারিয়েবল আছে যার নাম ডিসটেন্স, এবং এখানে আমরা 75 রাখছি। আচ্ছা, এখন আমি যদি একটা কন্ডিশন নেই, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে যদি বলি ডিসটেন্স, এই ডিসটেন্স বড় হবে 75 থেকে, আর এই জায়গায় যদি কিছু একটা বলি তখন কি হবে, যে আমাদের ডিসটেন্সের মান যখন 75 থেকে বেশি হবে তখন আমরা এখানে কিছু একটা করাতে চাচ্ছি, এগুলো তো আপনারা বুঝেনি। আর গত ক্লাসে আমরা ওই যে মেনু রিসাইজ জিনিসটা নিয়ে রিসাইজ মেথডের মধ্যে একটা কাজ করেছিলাম, দেখেন একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, নাম দিয়েছিলাম স্ক্রিন সাইজ, আর এখানে স্ক্রিন সাইজের এখানে আমরা বলে দিয়েছিলাম উইন্ডো ডট উইথ। এই উইন্ডো ডট উইথ মানে কি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, উইন্ডো ডট উইথ মানে হচ্ছে স্ক্রিনের উইথ কতটুকু সেটাই। তো এখানে যেমন একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা হচ্ছে উইন্ডো এর উইথ মাপতে পারি, আমরা ঠিক এইরকম jQuery-তে এরকম আরো মেথড পাই যেটা আমাদেরকে কি করে, উইন্ডোটাকে আমরা কতটুকু উপর থেকে স্ক্রল করলাম সেটা আমাদেরকে বলে দেয়। তো আমরা এইরকম একটা মেথড এখানে ব্যবহার করব, আর সেটার নাম হচ্ছে ডলার ফার্স্ট ব্র্যাকেট উইন্ডো ডট স্ক্রল টপ, এটা হচ্ছে একটা মেথড। তাহলে দেখেন আমরা এখানে একটা মেথড ব্যবহার করলাম, মেথডের নাম হচ্ছে উইন্ডো ডট স্ক্রল টপ। এই মেথডটা কি করে, উপর থেকে আপনি কতটুকু স্ক্রল করলেন সেটা বের করে দেয়, বের করে কোথায় রাখবে, আপনার ভ্যারিয়েবলের মধ্যে, যেহেতু আপনি পুরো জিনিসটাকেই ভ্যারিয়েবলের মধ্যে রাখছেন। এখন যদি আপনি একটা কন্ডিশন দেন, আপনি যদি এখানে বলেন যে হচ্ছে ডিসটেন্স যদি কখনো ধরেন 200 থেকে বড় হয়, তাহলে আপনি এখানে বললেন ডিসটেন্স গ্রেটার দেন 200, মানে 200 থেকে যদি বড় হয়, তাহলে ওই যে জিনিসটাকে আপনি ডিসপ্লে নান করে রাখছেন, এই যে টপ, এটা ডিসপ্লে নান করা, আপনি এখানে এসে এটাকে বলবেন এই টপটাকে আমি শো করতে চাই, ঠিক আছে। তা আপনি এখানে বলতে পারেন ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট টপ ডট শো মেথড। এই মেথড সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। তো এখানে দেখেন আমরা এখানে এটাকে শো করায় ফেললাম। এখন ঘটনা কি হবে, যে যদি কখনো ডিসটেন্স 200 থেকে বেশি হয় তাহলেই এটা হচ্ছে যে শো হবে, আদারওয়াইজ শো হবে না। এখন দেখেন আমরা যদি এখানে রিলোড করি তাহলে কিছুই হয় নাই, দেখেন তো শো হয়েছে, হয় নাই, কারণ আমাদের উপর থেকে কোনো স্ক্রল করাই হয় নাই। বাট কিছুটা নিচে আসেন, দেখেন কিছুটা নিচে এসে এখানে একটা রিলোড করেন, দেখেন তো এবার শো হয়েছে, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এখন তো ঠিকই শো হয়েছে। আবার উপরে যান তো, উপরে গিয়ে আবার একটা রিলোড করেন তো, দেখেন আবার নাই। আবার নিচে আসেন তো কিছু, এবার রিলোড করেন তো, দেখেন এবার আবার আসছে। তো এখন আমরা কি বুঝলাম, যে আসলে যে আমাদের এই যখন আমরা উপরে যাচ্ছি রিলোড করতেছি তখন থাকতেছে না, আবার যখন একটু নিচে এসে রিলোড করতেছি তখন আবার দেখতেছি আসতেছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমরা যে এখানে বলছি ডিসটেন্স যদি 200 থেকে বড় হয়, আর ডিসটেন্স কে, ডিসটেন্স হচ্ছে এটা,
এটার মান কি? এটার মান হচ্ছে উপর থেকে কতটুকু আপনি উইন্ডোকে স্ক্রল করলেন সেটা। ঠিক আছে? তো এইখানে এই ডিসটেন্স ওকে হিট করবে আর ও দেখবে ওর মধ্যে কত মান আছে সেটা দেখেই ও এখানে সেই মানটা বসাবে। আর এই মানটা যদি 200 থেকে বড় হয় তাহলেই ডট টপ কি হবে? শো হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। বাট প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমাদেরকে রিলোড দিতে হচ্ছে। এখানে এসে রিলোড দিতে হচ্ছে। রিলোড দিয়ে আমরা বুঝতে পারতেছি, বাট আমরা তো রিলোড করতে চাই না। আমরা চাই এটা অটো ঘটুক। যেমন এই যে এখানে আমরা উইন্ডোটার রিসাইজ মেথডের মধ্যে একটা ফাংশন তৈরি করে পুরো জিনিসটাকে রাখছিলাম যেন রিসাইজ করার সাথে সাথে ঘটনাটা ঘটে যায়। ঠিক একইভাবে আমরা এই পুরো জিনিসটাকেই নিয়ে যাব কোথায়? আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের স্ক্রল নামক একটা মেথড আছে সেই মেথডের মধ্যে। তাই এই পুরো জিনিসটাকে আপনি কাট করে নেবেন, কাট করে একটা মেথড নেবেন, ডলার ফার্স্ট ব্র্যাকেট উইন্ডো ডট স্ক্রল, এই মেথডটা নেবেন। এখানে যেমন উইন্ডো ডট রিসাইজ ছিল, এখানে নেবেন উইন্ডো ডট স্ক্রল, এবং এইটার ভিতরে আপনি একটা নাম ছাড়া ফাংশন তৈরি করবেন। যেহেতু নাম নাই তাই আমরা নাম ছাড়াই ফার্স্ট ব্র্যাকেট দিলাম এন্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেন আমরা এইটার ভিতরে এসে ওই যে যেমন এই যে এখানেও যেমন নিয়েছিলাম ঠিক একই রকম ভাবে আমরা ওই ভ্যারিয়েবল এবং কন্ডিশনটাকে এখানে আপনার সেট করে দিলাম। তো এখন যদি সেভ করে রিলোড করি, এখন স্ক্রল মেথডের মধ্যে থাকার কারণে এই স্ক্রল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা চেঞ্জ হবে, এখন আর আপনাকে রিলোড করতে হবে না। তো দেখেন আমরা যখনই 200 নিচে চলে আসতেছি, দেখেন রিলোড করি, দেখেন আমরা যখনই 200 নিচে চলে আসতেছি তখনই এটা এখানে দেখা যাচ্ছে। বাট উপরে যখন যাচ্ছি এখন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে। বাট আমরা যখন এই ওয়েবসাইটটাতে ছিলাম, দেখেন আমরা যখন নিচে আসতেছি তখন দেখা যাচ্ছে, উপরে চলে যাচ্ছি আর দেখা যাচ্ছে না। বাট আমাদেরটার মধ্যে কি হচ্ছে, আমরা যদি আবার রিলোড করি, দেখেন রিলোড করলাম, এখন দেখা যাচ্ছে না। 200 নিচে নামেন, 200 পিক্সেল নিচে নামেন, নামার সাথে সাথে দেখেন এখানে দেখা যাচ্ছে। বাট আবার উপরে চলে যান, তাও দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি না দেখা যাক, বাট তারপরেও দেখা যাচ্ছে। কারণ আমরা শুধু বলছি 200 বেশি হলে দেখা যাবে, কিন্তু 200 কম হলে যে আবার হাইড হয়ে যাবে সেটা তো বলি নাই। এই জন্য আমাদেরকে আবার বলতে হবে এলস, তারপরে এখানে বলতে হবে ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট টপ ডট হাইড মেথড, অথবা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। অর্থাৎ ইফ ডিসটেন্স থেকে বড় হলে শো হবে, এলস হাইড হয়ে যাবে। এখন যদি আমরা সেভ করি এন্ড দেন এখানে রিলোড করি, তাহলে দেখেন আমরা যখন নিচে আসতেছি তখন দেখা যাচ্ছে, উপরে যাচ্ছি চলে যাচ্ছে, নিচে আসতেছি দেখা যাচ্ছে, উপরে আসতেছি চলে যাচ্ছে। আমরা বলেছি 200 পিক্সেল নিচে নামলে, তাই দেখেন আমরা কতটুকু নামলেই দেখা যায়, একটু তাকান ভালো মতো, দেখেন আমরা আস্তে আস্তে নামতেছি, এই যে এইখানে আসার সাথে সাথে এই দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে না আমি আরো বেশি চাই, 500 পিক্সেল চাই, তাহলে এই যে এখানে আপনাকে কি বলে দিতে হবে, 500। এখন যদি আবার সেভ করেন, একটা রিলোড করেন, তাহলে দেখবেন যে এবার কিন্তু যে এখানে আসার পর পর আসতেছে না, এবার আমাদেরকে আরো নিচে নামতে হবে, আরো নিচে নামতে হবে, 500 পিক্সেল যাওয়ার পরে এই যে আসতেছে, আবার উপরে চলে গেলে নাই, এই এই বাট এই যে আসতেছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু কিছু ঘটতেছে না। আমরা চাই ক্লিক করলে এটা আবার একদম কই চলে যাবে, উপরে চলে আসবে, কিন্তু এটা তো ঘটতেছে না। এটা ঘটতেছে না কারণ আমাদেরকে এনিমেট করতে হবে, এনিমেট না করলে হবে না। যখন আপনি এনিমেট করবেন তখন আপনি এটাকে ঘটাতে পারবেন। সো এখন কথা হলো আপনি কখন এনিমেট করবেন, কিভাবে এনিমেট করার জন্য আর স্ক্রল মেথডের মধ্যে থাকতে হবে না। এখন বাহিরে গিয়ে আমাদেরকে বলতে হবে, আমরা যখন ক্লিক করব, এই যে এটার উপরে যখন ক্লিক করব তখন এটা এনিমেট হয়ে উপরে চলে যাবে। তো এই ক্লিক করার বিষয়টা বলতে হবে। তো ক্লিক করব কাকে, টপের উপরে। সো আপনি ক্লিক করেন ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট টপ। ক্লিক মেথডের ব্যবহার আমরা জানি, অন ব্যবহার করতে হয়, আপনারা সবাই জানেন। আচ্ছা, তো এখানে এসে আমরা বললাম ক্লিক, একটা কমা দিয়ে লিখবেন ফাংশন, ফাংশনের কোনো নাম হবে না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, ব্যাস শেষ। আপনার ক্লিক মেথড দিয়ে ধরা হলো। এখন ক্লিক করার পরে কি ঘটবে, ক্লিক করার পরে এনিমেট হবে, এনিমেট হয়ে এটা উপরে চলে যাবে। এই যে এটা যেমন দেখেন, এই যে আমরা যখন নিচে আসতেছি দেখেন, এই যে ক্লিক করলাম, দেখেন এনিমেট হয়ে আমাদের পুরো ডকুমেন্টটা কি হলো, একদম উপরে চলে গেল। তাই পুরো ডকুমেন্টকে এনিমেট করাইতে হবে। আর পুরো ডকুমেন্টটা কোন ট্যাগের মধ্যে আছে, দেখেন তো HTML ট্যাগের মধ্যে। এই যে HTML ট্যাগটা এখানে শুরু আর এই যে HTML শেষ, তার মানে পুরোটা হচ্ছে একটা HTML ট্যাগ। সো আমরা এখানে এসে HTML ট্যাগকে ধরবো, বলবো ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন HTML ডট এনিমেট। এই এনিমেট মেথডটা ব্যবহার করতে হবে, যেটা আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে। দেন আপনি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, ওকে। দেন আপনার কাজ কি হবে, একটা
কোটেশন দেন, কোটেশন দিয়ে বলেন এখানে বলবেন স্ক্রল টপ, তারপরে এখানে এসে বলবেন স্ক্রল টপ কি হবে 0 বলে দেন, তাহলে আর কিছু করতে হবে না, জাস্ট স্ক্রল টপ হবে 0। ওকে, স্ক্রল টপ 0। আচ্ছা, তো আমরা ফার্স্ট এটাকে সেভ করে দিলাম। দেন আমরা যদি ব্রাউজারে যাই এবং আমরা যদি এখানে একটা রিলোড করি, দেখেন আমরা যখন উপরে থাকবো তখন এটা দেখা যাচ্ছে না, বাট আমরা যখন একটা নির্দিষ্ট পরিমাণ মানে 500 পিক্সেল নিচে আসবো তখন দেখা যাবে। এন্ড দেন আমরা যখন এটার উপরে ক্লিক করব তখন এটা আবার এনিমেট হয়ে উপরে চলে আসবে। দেখেন ক্লিক করলাম, এই যে এনিমেট হয়ে উপরে চলে আসছে। ঠিক আছে, আবার দেখেন ক্লিক করলাম, এই যে এনিমেট হয়ে উপরে চলে আসছে। এই হচ্ছে আমাদের বিষয়। ওকে ফাইন। আরেকটা বিষয়, অ্যানিমেশনটা আপনি এখানে টাইমিং বলে দিতে পারেন। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে তার ঠিক পরে একটা কমা দিয়ে এখানে আপনি বলতে পারেন, যেমন ধরেন 2000 মানে 2 সেকেন্ড, মানে 2000 মিলি সেকেন্ড। সো এখন যদি একটা রিলোড করেন আর নিচে আসেন, এখন দেখবেন 2 সেকেন্ড সময় নিয়ে তারপর এটা উপরে যাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো যাই হোক, ডিফল্টটাই মোটামুটি দেখতে ভালো লাগে, তারপরও জাস্ট দেখায় রাখলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি বলে এটাকে স্ক্রল মেথডের ব্যবহার। স্ক্রল মেথড ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। এবার আমরা দেখব jQuery প্লাগইন। তো প্রথম বিষয় হচ্ছে প্লাগইন জিনিসটা কি। প্লাগইন হচ্ছে একটা স্যার জি বলেন। স্যার বলতেছিলাম, যখন আমরা মোবাইল মেনুতে যাই আর কি ছোট স্ক্রিনে, হুম তখন তো টগল করে তো আমরা মনে করেন স্যার মেনুটা আনতে পারতেছি, হুম কিন্তু অনেক সময় দেখি যে এই যে এগুলোতে হোভার করলে আমাদের যে পেজ গুলো আছে হোভার করলে বড় স্ক্রিনে তো নিচে এগুলা খুব মানে অল্পতেই মানে খুব সহজে করা যায়, কিন্তু ওইখানে দেখা যায় ক্লিক করলে আবার টগল হয় ওর ভিতরে যে আইটেম গুলো আছে, আবার ওর ভিতরে আইটেম থাকে ওইখানে ক্লিক করলে সেগুলো টগল হয়। হুম এটা স্যার কিভাবে করব? এটা খুব ঠান্ডা মাথায় করবেন। যেটার মধ্যে ক্লিক করবেন তার ভিতরে থাকা ইউএল কে বের করে নিয়ে আসবেন। ক্লিক মেথডটা বুঝলে ওইটাও বোঝার আমি কথা। স্যার আমি করছিলাম স্যার, প্রথমটা হচ্ছে, কিন্তু তারপরে যখন আরো আইটেম রাখতেছি ওগুলা তখন স্যার ঠিক মতো কাজ করতেছে না, উল্টাপাল্টা কাজ করতেছে। আপনার কোডগুলো আমাকে পাঠায়েন, আমি দেখে আপনাকে বলে দিব নাকি আপনার কোথায় ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। কোথায় ছিলাম, কোন বিষয়ে ছিলাম প্লাগইন। আচ্ছা, jQuery প্লাগইন জিনিসটা কি? jQuery প্লাগইন জিনিসটা হচ্ছে আপনার আম, আমরা বুটস্ট্র্যাপ তো ব্যবহার করছি, ফ্রেমওয়ার্ক কি সেটা বুঝি। তো ফ্রেমওয়ার্ক একটা পূর্ণাঙ্গ বিষয়, আসলে অনেক কিছু থাকে একটা ইয়ের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে। বাট প্লাগইন জিনিসটার মধ্যে আসলে একটা বিষয় থাকে, যে কোনো একটা বিষয়। ঠিক আছে, তো যখন এমন হয় যে আমরা চাবো যে আমাদের প্লাগইন ব্যবহার করতে, তখন আসলে ওই একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। যেমন jQuery এর মধ্যে আপনি সরি বুটস্ট্র্যাপের মধ্যে আপনি অনেক কিছু দেখতেছেন, যেমন ধরেন মডেল পাচ্ছেন, আপনি কার্ড ডিজাইন করতে পারতেছেন, আপনি একটা ক্যারোসেল বানাইতে পারতেছেন, এরকম অনেক কিছু পাচ্ছেন। বাট প্লাগইনের মধ্যে ধরেন একটা ক্যারোসেল বানাবেন, ওই ক্যারোসেলের জন্য আলাদা একটা প্লাগইন, ওই প্লাগইন ব্যবহার করবেন। তো অজস্র ফ্রি এবং পেইড প্লাগইন আছে, আপনারা প্রয়োজনে ব্যবহার করতেই পারেন। তো প্লাগইন ব্যবহার করার বিভিন্ন ধরনের প্লাগইন আছে, ব্যবহার করার নিয়ম অনেকটা একই রকম, তবে কিছু কয়েক ধরনের প্লাগইনের ব্যবহার আমি জাস্ট দেখাই দিব আপনাদেরকে। তো ওইগুলো হচ্ছে যে আপনারা বুঝে নেবেন যে কিভাবে আসলে প্লাগইন ইউজ করতে হয়। এখানে আসলে কঠিন কোনো কিছু না, প্লাগইনগুলো ব্যবহার করার নিয়ম অনেকগুলাই সিমিলার। তারপরে কিছু কিছু প্লাগইন থাকে, মানে কিছু কিছু প্লাগইন থাকে যে একটা থেকে আরেকটা কাজ করাটা একটু ডিফারেন্ট হয়। তো আমি এই ডিফারেন্ট কয়েক ধরনের দেখাই দিব, যেন আপনাদের ভবিষ্যতে কাজ করতে অসুবিধা না হয়। আর হচ্ছে আপনারা প্লাগইন আসলে প্রচুর আছে, প্রচুর প্লাগইন আছে। প্লাগইন ব্যবহার করার সময় শুধুমাত্র আমরা বুটস্ট্র্যাপ যেমন ব্যবহার করেছি, ব্যবহার করার সময় বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়েছি, ওদের ফাইলটা লিংক আপ করেছি এবং দেখেছি যে কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা করলে কি হয়। এভাবেই জাস্ট আপনাকে কাজ করতে হবে। তো চলেন আমরা দেখি। প্রথমে খুব সহজ সিএসএস দিয়ে কাজ করা যায় এরকম একটা ইয়ে দেখব, যেটার নাম হইতেছে এনিমেট সিএসএস। ঠিক আছে, এখানে লিখবেন animate.css।
এইখানে এটা লিখে সার্চ করবেন গুগলে, এবং এই যে দেখেন animate.css, এই জিনিসটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। এই যে দেখেন এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, এরকম বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। আপনি এখান থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনার কাজ হবে যে এই অ্যানিমেট সিএসএস থেকে আপনার ওদের ফাইলটাকে আগে ডাউনলোড করে নেওয়া, ডাউনলোড করে তারপরে হচ্ছে কাজ করা। তো ওদের ফাইলটাকে কোথায় পাবেন? ওদের ফাইলটা এই যে এখানেই দেওয়া আছে। আপনারা দেখবেন যে হেড ট্যাগের মধ্যে এখানে এই যে সিডিএন দেওয়া আছে। তো আপনি যদি দেখেন, আমরা যদি যাই, এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান, এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনার কোনো একটা ট্যাবে, পাশের ট্যাবে আর কি এন্টার প্রেস করবেন, দেখবেন কোডগুলা এই হচ্ছে কোড, আর কিছুই না। সো আপনি এটা হচ্ছে যে নিয়ে যাবেন আপনার ইয়ের মধ্যে, এই লিঙ্কটা নিয়ে লিঙ্ক আপ করায় ফেলবেন, বা এই পুরো অংশটুকু নিয়ে যাবেন। এখানে ওরা আলাদা আলাদা ভাবে মানে অ্যাট্রিবিউট গুলো একটু ভিন্নভাবে লিখছে, আপনি একসাথে জাস্ট এটাকে নিয়ে গেলেই হবে। তারপরে বিষয়টা বলি, যে মূল বিষয়টা হইতেছে আপনি যেই প্লাগইনটা ব্যবহার করবেন, ওই প্লাগইনের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট, কিংবা গিটহাবে অনেকে আপলোড করে রাখে, গিটহাবে চলে যাবেন, গিটহাবে গিয়ে হচ্ছে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাছাড়া আপনি যদি ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করতে হবে সেটা ওই ইউজেস গুলো বলা থাকে। যেমন এই যে এখানে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখানে আপনাকে কি করতে হবে। আপনি এই জায়গাটায় এখানে এসে হেড ট্যাগ নিতে হবে, হেড ট্যাগের মধ্যে একটা লিঙ্ক ট্যাগ নিতে হবে, এখানে রিলেশন হবে স্টাইল শিট, আর href এর মধ্যে আপনাকে এই জিনিসটা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ওরা বলে দিছে। এরপরে হইতেছে বেসিক ইউজেস। এখানে আফটার ইনস্টলিং animate.css add the class, এই ক্লাসটা আপনাকে ব্যবহার করতে হবে। animate _animated to an element along with any of animation name। এখন কথা হচ্ছে along with animation name জিনিসটা, এই animation name কোনটা? animation name হচ্ছে আপনার এই যে এখানে দেখবেন, এই যে এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে, এইগুলোই হইতেছে অ্যানিমেশনের নাম। এই অ্যানিমেশনের নামগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এখানে বলে দিছে ডোন্ট ফরগেট, এখানে ব্র্যাকেটে একটা কথা বলে দিছে, ডোন্ট ফরগেট দ্য এনিমেট ডাবল আন্ডারস্কোর প্রিফিক্স। এখন এই এনিমেট ডাবল আন্ডারস্কোর প্রিফিক্স বলতে এটা কি বোঝায়? মানে আপনাকে বলছে অ্যানিমেশনের নামটা ব্যবহার করতে। আবার বুঝেন, আপনাকে এটা ইউজ করা খুবই ইজি, কঠিন কিছু না, শুধুমাত্র পড়ে বুঝতে হবে। যদি পড়ে বুঝতে না পারেন তাহলে হচ্ছে যে সমস্যা। মূল বিষয়টা হইতেছে আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে। মূল ব্যাপারটা কি, আপনি ওয়েবসাইটে এসে আপনাকে খুঁজবেন যে ওদের ফাইল কোথায় আছে। তো দেখেন ওদের ফাইল ওরা যে এখানেই অ্যাড করে দিছে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, কাজ শেষ। এটা হইতেছে ওদের সিএসএস ফাইল, এই ফাইলটা অ্যাড করতে হবে। আচ্ছা, এটা কোনো জেএস প্লাগইন না, যার কারণে এখানে আপাতত জেএস লাগবে না। তবে একটা কাজ করানোর জন্য জেএস লাগবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত এখানে এটার দিকে খেয়াল রাখেন যে এখানে আমাদেরকে বলছে হেড নামক একটা ট্যাগ আছে, এখানে লিঙ্ক ট্যাগের মধ্যে এই কাজগুলো করতে হবে। ফাইন, করলাম। বেসিক ইউজেসে আপনাকে বলছে যে আপনাকে কি বলে ইনস্টল করার পরে বলতে বোঝাচ্ছে যে এগুলো ইউজ করার পরে, লিঙ্ক ট্যাগটা ব্যবহার করার পরে আপনাকে কি করতে হবে, একটা ক্লাস ব্যবহার করতে হবে যেই এলিমেন্টের মধ্যে আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন সেটার মধ্যে। মূলত এই প্লাগইনটা হচ্ছে আপনার অ্যানিমেট করানোর জন্য, আর কিছুই না। তো এইখানে আপনি যেই এলিমেন্টকে অ্যানিমেট করাবেন, এই অ্যানিমেট করানোর জন্য আপনাকে এই ক্লাসটা অবশ্যই ব্যবহার করতে হবে ফার্স্ট অফ অল। তারপরে কি করতে হবে, আপনাকে আরেকটা অ্যানিমেশন নামের ক্লাস ব্যবহার করতে হবে, অ্যানিমেশনের নাম। এখানে আপনাকে বলে দিছে ডোন্ট ফরগেট দ্য এনিমেট ডাবল আন্ডারস্কোর প্রিফিক্স, ঠিক আছে? এইটা আপনাকে ক্লাসের নামের আগে ব্যবহার করতে হবে, এই ক্লাসের নামের আগে, এই অ্যানিমেশনের নামের আগে। এখন এই লাইনটা পড়েও যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে, ঠিক নিচেই দেখেন একটা উদাহরণ দিয়ে দিছে। উদাহরণটা কেমন? একটা h1 ট্যাগ, এইটুকু তো আপনারা সবাই বুঝেন, h1 ট্যাগটা শুরু হয়েছে, শেষ হয়েছে, এবং এটার মধ্যে কিছু একটা লেখা আছে, ঠিক আছে? অ্যানিমেটেড এলিমেন্ট থাকুক, হোয়াটএভার, এখানে যে কোনো কিছু থাকতেই পারে। বাট এই জায়গায় একটা ক্লাস নিয়ে দেখেন ক্লাসের মধ্যে কি ব্যবহার করছে। এখানে দুইটা ক্লাস আছে, একটা ক্লাস হচ্ছে এনিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড। এই ক্লাসটা কোনটা? এই যে এটা, এনিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড। আরেকটা ক্লাস আছে এনিমেট ডাবল আন্ডারস্কোর বাউন্স। দেখেন এই বাউন্সটা হচ্ছে অ্যানিমেশনের নাম।
আর তার আগে একটা প্রিফিক্স কি, প্রিফিক্স হচ্ছে এনিমেট ডাবল আন্ডারস্কোর। এই যে দেখেন আপনাকে এখানে বলে দিছিল ডোন্ট ফরগেট দ্য এনিমেট ডাবল আন্ডারস্কোর প্রিফিক্স, তার মানে আপনার অ্যানিমেশনের যে নাম তার আগে এটা ব্যবহার করতে হবে। এখন চলেন দেখে আসি তো বাউন্স নামের কোনো অ্যানিমেশন আছে কিনা এখানে, একটু খুঁজে আসেন। একটু আগে আমরা দেখেই আসছি যে এই জায়গায় এই যে দেখেন বাউন্স নামের একটা অ্যানিমেশন আছে। এটা কেমন, ক্লিক করলে দেখতে পারবেন। এই যে দেখেন এটা ক্লিক করলে আপনার এলিমেন্ট এই ধরনের অ্যানিমেশন ঘটাবে। এই হচ্ছে বিষয়। তো আমরা বুঝে গেলাম এই প্লাগইনটা কিভাবে কাজ করাইতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমত, এই যে href এর মধ্যে যেটা আছে এটাকে কপি করে, পুরো hrefটাকেই আমরা কপি করে নিয়ে নিলাম। এন্ড দেন আমরা আমাদের html এ চলে যাব। html এ গিয়ে আমরা উপরে দিই, উপরে এখানে কমেন্ট করেন, এখানে লেখেন অ্যানিমেট css। এটা লেখার পরে আপনারা এখান থেকে সরি লিঙ্ক ট্যাগ নিতে হবে। তারপরে hrefটা ফেলে দিয়ে, মানে এই টাইপ পর্যন্ত যা আছে সব ফেলে দিয়ে বাকিটা পেস্ট করে দেন। এই যে href আর স্টাইল শীট ছিলই। তো হয়ে গেল আমাদের একটা কাজ শেষ। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা অ্যানিমেশনটা কারে করাবো, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা অ্যানিমেশনটা করানোর জন্য h1 বাদ দেন, এখানে দেখি তো আমাদের কি কি আছে। আচ্ছা ধরেন এটাকে করাবো, ঠিক আছে, সাপোজ এটাকে আমরা অ্যানিমেশন করাবো। আচ্ছা এটাকে অ্যানিমেশন করানোর জন্য তাহলে আমাদের কি করতে হবে, ওই h2 এই যে এটা উইন্টার মর্নিং এটাকে খুঁজে বের করতে হবে এবং এখানে এসে আমাদের ক্লাস ব্যবহার করতে হবে। এখানে একটা ক্লাস দিতে হবে। তো ক্লাসের নাম আপনি আপনার পছন্দ মতো দেন। যেমন আপনি এখানে ক্লাসের নাম দিবেন হচ্ছে, মানে ক্লাসের নাম বলতে বুঝাচ্ছি মানে ইয়ার নাম, এই যে অ্যানিমেশনের নাম কোনটা দিবেন সেটা আপনার ব্যাপার। আপনি এখান থেকে খুঁজে একটা দেন। ধরেন আমরা এখান থেকে সাপোজ দিলাম ফেড ইন, ফেড আউট, ফ্লিপ, রোটেট ইন, জুম ইন, জুম ইন আপ, স্লাইড ইন আপ। আচ্ছা এটা দিই স্লাইড ইন আপ, এই যেটা এই যে এরকম নিচ থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে, এটা নিলাম। তা আমরা স্লাইড ইন আপ এই ক্লাসটা ব্যবহার করব। তবে এই ক্লাসটা ব্যবহার করার আগে আমাদের কি ব্যবহার করতে হবে, ওই যে একটু আগে বলে দিছে যে আপনাকে ব্যবহার করতে হবে কি, কোথায় যেন, এই যে এটা এনিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড, এটা আগে আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই ক্লাসটা ব্যবহার না করলে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা তো আমরা এইখানে ওই ক্লাসের নামটা আগে বলে রাখি, কন্ট্রোল ভি। ঠিক আছে, এই স্লাইড ইন আপ এটা থাকুক, এটার আগে আমরা কোনটা বসাবো, এইটা, সরি কোনটা যেন, এই যে এটা কন্ট্রোল সি, আর এখানে ওই ক্লাসের নামটা বসাই দিলাম। এটা তো আগে দিতেই হবে। এখন এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। আমাদেরকে আরো একটা কাজ করতে বলছে, সেটা কি, অ্যানিমেশনের নাম তো বসাবেন, আপনাকে এই অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর এটার আগে এটা অবশ্যই রাখতে হবে প্রিফিক্স হিসেবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তাইলে এই যে প্রিফিক্স হিসেবে আবার মাঝখানে কিন্তু স্পেস দিলে চলবে না, পুরোটা মিলেই হবে ক্লাস। অ্যানিমেশনের নাম এবং এইটা দুইটা মিলেই কিন্তু ক্লাস। আর এই ক্লাসটা কমন, এটা সবগুলোর ক্ষেত্রে থাকতেই হবে। এই হচ্ছে বিষয়। তা আপনার কাছে এখন দুইটা ক্লাস চলে আসছে, আর আপনি আপনার সিএসএস ফাইলও উপরে লিংক আপ করাইছেন। তার মানে এটা এখন কাজ করার কথা আমাদের ইয়ে অনুযায়ী। তো আমরা একটা রিলোড করি, দেখতে পাচ্ছি ইয়েস আমাদের এটা কাজ করতেছে। তো রিলোড করেন, এই যে দেখেন কাজ করতেছে। তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ আমাদের এটা এই এনিমেটটা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো এখন আপনার কাজ শেষ। এবার আপনি শুধুমাত্র এইখান থেকে আপনার যেই অ্যানিমেশনটা পছন্দ, মানে যেই অ্যানিমেশনের নামটা পছন্দ সেটা আপনি নিবেন, নিয়ে আপনার কাজটা আপনি করে ফেলবেন। যেমন আপনার দরকার ধরেন জুম ইন, এটা দরকার। তা আপনি কি করলেন, কন্ট্রোল সি প্রেস করে এটা কপি করলেন। কপি করে কাকে জুম ইন করবেন সেখানে যাবেন। দেখি তো আমাদের এখানে জুম ইন করার মতো কিছু আছে, আসলে আমাদের এখানে তেমন কোনো কন্টেন্ট নাই। ধরেন লোগো রে করবেন, ঠিক আছে, তো লোগো কই, লোগো হইতেছে এই যে এইটা, এখানে ব্যবহার করবেন। লোগোর ডিফকে করবেন বা অ্যাঙ্কর ট্যাগকে করবেন, অ্যাঙ্কর ট্যাগকেও করতে পারেন। এখানে এসে আপনি অ্যাঙ্কর ট্যাগকে ক্লাস দিবেন। ক্লাসের নাম কি হবে, ক্লাসের নাম হবে, আচ্ছা এটা পরে দেই, এটাকে নিয়ে আসেন, এই পুরো ক্লাসটাকে নিয়ে আসেন এই পর্যন্ত, কন্ট্রোল সি, এবং এখানে এসে কন্ট্রোল ভি, ক্লাসের নামটা দিয়ে দেন। এই জায়গায় এটা হইতেছে একটা ক্লাস এনিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড, দেন আরেকটা হচ্ছে এনিমেট ডাবল আন্ডারস্কোর, এই জায়গায় হবে আপনার ইয়ার নাম, অ্যানিমেশনের নাম। তো অ্যানিমেশনের নাম কি, আমরা অ্যানিমেশনের নাম নিয়েছি জুম ইন, আইটা কিন্তু বড় হাতের, খেয়াল রাখবেন। তো এখানে লিখবেন জুম ইন, সেভ করে দেন।
এবার যদি ব্রাউজারে যান অ্যান্ড দেন এখানে রিলোড করেন, তাহলে দেখেন এই যে আপনার লোগোটাও হচ্ছে যে এই যে জুম ইন হচ্ছে, ঠিক আছে, এটাও আসতেছে এবং এটাও জুম ইন হয়ে আসতেছে। তো এই হচ্ছে বিষয় যে আপনার এই অ্যানিমেশন, বিভিন্ন অ্যানিমেশনগুলো করানোর জন্য আমরা এই অ্যানিমেট সিএসএসটা ব্যবহার করতে পারি। এখন অ্যানিমেট সিএসএস এর আরেকটা জিনিস আমি একটু পরে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে আরেকটা প্লাগইন দেখাবো, যেটা হইতেছে রিপল প্লাগইন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা এই রিপল প্লাগইনটা ব্যবহার করি, তো ওইটা আগে একটু দেখাই, তারপর হচ্ছে আমরা ওই ইয়েটাতে আসতেছি। তো এটা দেখানোর আগে আমরা এই যে এক্সট্রা ডিপগুলো নিছিলাম, এগুলো আপাতত ফেলে দেই, এগুলো দরকার নাই আসলে, এগুলো জাস্ট বোঝানোর জন্য ওই সময় নেওয়া হয়েছিল। বক্স 1 বক্স 2 এগুলো এখান থেকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমরা যদি ব্রাউজারে রিলোড করি, আপাতত দেখব আমাদের এখানে ক্লিন অবস্থায় আছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা আচ্ছা, ইমেজ আমরা এখান থেকেই নেই, শুধু শুধু ডাউনলোডে যাওয়ার দরকার নাই, আমরা খুঁজে বের করি আমাদের কাছে ভালো ইমেজ কোথায় আছে বা কোন জায়গায় আমরা রাখছিলাম। এখানে মোটামুটি ইমেজ আছে, এই ইমেজটা না। আচ্ছা, আমি ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, সমস্যা নাই। এই ফাঁকে আপনারা একটা কাজ করেন, এই পর্বটা শেষ করে দেই, এই পর্বর পরে আপনারা নতুন পর্বে আবার আসেন, কারণ আমাদের হাতে এই পর্বের প্রায় 40 মিনিট শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই যে এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করে নিছি, এটাই এই ইমেজটা ডাউনলোড করার মূল কারণ হচ্ছে আমরা যে রিপলটা দেখবো সেটা হচ্ছে ওয়াটার রিপল, এই কারণে একটু আন্ডার ওয়াটার একটা ইমেজ ডাউনলোড করে নিলাম, ঠিক আছে, দেখতে ভালো লাগবে আর কিছুই না। তবে এমন ইমেজই যে লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। আচ্ছা, যে কোনো ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো আমরা একটা কাজ করব এবার, আমাদের এই যে ডিভটা না হেডারের পরে, এই ডিভের আগে আরেকটা ডিভ নিয়ে নিই, ইচ্ছা করে নিচ্ছি, মানে নিতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই, আমরা ইচ্ছা করে এটাই নিচ্ছি আর কি। কন্ট্রোল এক্স, সরি কই ছিল ডিভটা, এই যে এটা, কন্ট্রোল এক্স, এন্ড দেন আমরা একটা নতুন ডিভ নিচ্ছি, এটার ভিতরে পেস্ট করে দিলাম জিনিসটাকে, পুরো জিনিসটা এই থাকলো ভিতরে, এবং এই ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাস দিলাম হচ্ছে ধরেন ব্যানার, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম ব্যানার। তো এখন যদি রিলোড করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন পাবো না, কারণ এই ব্যানারের কিন্তু কোনো কাজ আমরা করি নাই। তো এখন একটু করি, আসেন ব্যানারকে গিয়ে বলবো যে ডট ব্যানার, তোমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আমরা। তো ব্যাকগ্রাউন্ডে আমরা ইউআরএল রাখতে চাই, মানে একটা ইমেজ রাখতে চাই, তো এখানে লিখি img/uw.jpg। আর আমরা জানি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করলে আমাদের আরো কিছু কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে নো রিপিট করে দিতে হবে, আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাইজকে আপনার কভার করে দিতে পারি আমরা, আর ব্যাকগ্রাউন্ড পজিশন বলে দিতে পারি, এটা হচ্ছে সেন্টার হবে। তো সেভ করার পরে যদি ব্রাউজারে রিলোড করি তাহলে আমরা দেখব এই যে আমাদের কাছে ওই ইমেজটা আসছে। একটা কাজ করি, ভিতরে সবকিছুর কালার সাদা করে দেই, কালার এখানে আমরা সাদা বানাই দিলাম। এখন যদি রিলোড করি তাহলে দেখবো এই কালারটার কালার সাদা আসছে, ফাইন, এই পর্যন্ত। এবার আমরা আমাদের পুরো ডিভের একটা প্যাডিং দিব, যেন উপরে নিচে ভালোই একটা প্যাডিং পায়। 120 পিক্সেল দিলাম উপরে নিচে, আর ডানে বামে আপাতত 0 রাখলাম। তো আমরা যদি রিলোড করি তাহলে দেখবো এই, আর চাইলে এটাকে একটু বাড়ায় দিতে পারি, 160 দিলাম, যেন আর একটু বেশি আসে আর কি, আর কিছুই না। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এই যে ইয়াটা আসছে 200, মানে আচ্ছা একটু বড় হোক, ওকে, মোটামুটি এই দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা ইমেজ আসছে ব্যাকগ্রাউন্ড, এবং এই লেখাগুলোতে, এগুলো তো আগেই দেখা আর ছিল, জাস্ট এই লেখাগুলোকে একটা ডিভের মধ্যে রাখছি, ওই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে প্যাডিং দিয়ে দিছি, ঠিক আছে, মানে জাস্ট বোঝানোর জন্য। এই যে ইমেজটা আসছে আমরা চাচ্ছি এটার উপর এখন রিপেল ইফেক্টটা আসুক। রিলোড করেন, এইটার ইয়ে হচ্ছে মানে যা হওয়ার কথা অ্যানিমেশন সেটা তো হচ্ছে, বাট আমরা চাচ্ছি বা এটার মধ্যে একটা রিপল নিয়ে আসবো। তো রিপল ইফেক্ট আনার জন্য আমরা এখন যেটা সার্চ করব সেটা হচ্ছে ওয়াটার রিপল, ওয়াটার রিপল jQuery প্লাগইন লিখে সার্চ করেন, ঠিক আছে, jQuery প্লাগইন লিখে সার্চ করেন। তো এই যে এখানে পেয়ে যাবেন, এটা স্পেলিং বোধহয় আমি একটু ভুল করছি, এখানে যেটা এক্সট্রা চলে আসছে, তো যাই হোক, এই যে দেখেন প্রথমে এটা চলে আসবে। এই প্লাগইনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে
আপনাকে গিটহাবে নিয়ে যাবে, কোনো ওয়েবসাইট নাই, সরাসরি গিটহাবে যিনি এই প্লাগইনটা ডেভেলপ করেছে সে এটাকে গিটহাবে আপলোড করে রাখছে। তো আমরা গিটহাবে যাব, যাওয়ার পরে গিটহাবের কোডগুলো এই যে এখানে প্রথমে এখান থেকে পাওয়া যায়। তো এখানে ক্লিক করে আপনি যে ডাউনলোড জিপে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড হইতে থাকুক। এরপরের কাজটা হইতেছে আপনাকে খুঁজে বের করতে হবে এটা কিভাবে ইউজ করতে হয়। এই যে এখানে ইউজেস বলা আছে, ঠিক আছে? এখন ওই যে একটু আগে যেমন আমরা পড়ে বুঝে নিছি এরকম পড়ে বুঝে নিবেন যে আপনার কিভাবে কি কি করতে হবে, ঠিক আছে? তো মূল বিষয়টা হইতেছে আপনাকে এই যে একটা কোড আছে এই কোডটা নিতে হবে, ওকে? আরেকটা ব্যাপার, আমরা কিন্তু যখন এনিমেট সিএসএস ব্যবহার করলাম তখন কিন্তু কোনো কিছু ডাউনলোড করতে হয় নাই। কেন? কারণ আমরা সিডিএন পেয়ে গেছিলাম, আমাদের ওদের ওয়েবসাইটেই আমরা দেখেছি যে আমাদেরকে এই যে সিডিএনটা দিয়ে দিছে, ঠিক আছে? এটা যেহেতু দিয়ে দিছে তাই আমাদের আসলে দরকার পড়ে নাই। বাট এখানে কিন্তু কোনো সিডিএন নাই, ওকে? যার ফলে আমাদের কি করতে হয়েছে, এই কোডগুলাই ডাউনলোড করে নিতে হয়েছে, ওকে? তো আচ্ছা, তো যেহেতু আমরা ওই জায়গায় সিডিএন লিঙ্ক করে দিয়েছি, তার মানে এখন কোড যেগুলো ডাউনলোড করলাম সেগুলো আমাদেরকে লিঙ্ক করতে হবে। মানে এই প্লাগইনের তো একটা ফাইল আছে, এই ওই ফাইলটাই ডাউনলোড করে নিছি, এখন এই ফাইলটাকে লিঙ্ক আপ করতে হবে। এরপরে ইউজেস আছে এইখানে দেখেন, এটা একটু পরে আসতেছি, আগে ফাইলগুলো ডাউনলোড করি, সরি মানে সেট আপ করি। তো আমরা ডাউনলোড করেছি এই ফাইলটাকে, এখন এখান থেকে নিয়ে যাব কন্ট্রোল এক্স, দেন আমাদের ফোল্ডারে চলে আসলাম। যেহেতু এটা হবে একটা জেএস ফাইল তাই আমরা জেএস ফোল্ডারের মধ্যে গেলাম এবং এখানে পেস্ট করে দিলাম। রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করতে হবে কারণ এটা একটা আপনার জিপ ফাইল। সো আমরা ওকে করে দিলাম, দেন আমরা এটাকে ডিলিট করে দিই জিপটাকে। এবার এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি আরেকটা ফোল্ডার, আবার প্রবেশ করেন অ্যান্ড দেন এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। নর্মালি আপনি অনেক প্লাগইন যখন মানে বিভিন্ন প্লাগইন নিয়ে তো কাজ করবেন, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন এরকম একটা নাম থাকে, ডিস্ট নামের একটা ফোল্ডার থাকে, ঠিক আছে? এই ডিস্ট কিংবা অ্যাসেট এই ধরনের কিছু ফোল্ডার থাকে। তো এই ফোল্ডারের মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে কি কি ফাইল আছে। দুইটা ফাইল, একটা হচ্ছে jquery.ripples.js আর একটা হচ্ছে jquery.ripples.min.js। দুইটা একই ফাইল, আপনাদের সাথে এই ফাইল নিয়ে আগেও কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে মিনিফাইড। তো আমরা জানি যে সবসময় মিনিফাইডটা নেওয়াই ভালো, তাই আমরা মিনিফাইডটা এখান থেকে কাট করে নিব বা কপি করে নিব, নিয়ে আমাদের যে জেএস ফোল্ডার সেখানে যাব, এই যে জেএস ফোল্ডার এখানে এসে পেস্ট করে দিব, ওকে? এখন চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, ওকে? আরেকটা বিষয় বলি, এরকম প্লাগইনের ফাইল ডাউনলোড করার পরে এখানে ডেমো নামের একটা ফোল্ডার থাকে। অনেক সময় এখানে যদি পড়ে কোনো কিছু ঠিকঠাক মতো না বুঝেন তখন এই ডেমো ফোল্ডারে যাবেন। এই ডেমো ফোল্ডারের মধ্যে গেলে আপনি হচ্ছে যে ওরা কিভাবে কাজ করছে সেটা দেখে বুঝতে পারবেন যে ওরা এইভাবে এভাবে করছে, তখন আপনি ওদের করাটা ফলো করবেন, ওরা যেভাবে করছে ওটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের যে ফাইলটা নেওয়া দরকার সেই ফাইলটা আমরা নিয়ে নিছি। এবার আমরা ফোল্ডারটা ডিলিট করে দিব, এই ফোল্ডার আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র এই ফাইলটা। তো আমরা এখন এই ফাইলটাকে লিঙ্ক আপ করাবো। তো যেহেতু জেএস ফাইল তাই আমরা কি করব, বডিটা যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে রাখবো। তবে এখানে খেয়াল রাখতে হবে যে জেএস প্লাগইনগুলোতে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফাইল লিঙ্ক আপ করতে হবে। ফাইল যদি সিডিএন পান সিডিএন লিঙ্ক আপ করে দিতে পারেন, আর যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড করার পরে ফাইলটাকে লিঙ্ক আপ করানোর জন্য, যেহেতু jQuery ফাইল মানে jQuery প্লাগইন এটা, তাই আপনার যে মেইন jQuery ফাইলটা থাকবে যেটা jQuery.com থেকে আপনি ডাউনলোড করেছেন, গত ক্লাসে করেছিলাম, তো এই jQuery ফাইলের নিচে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা ব্যাপার আছে, লিঙ্ক আপ করানোর পরে দেখবেন একটা অ্যাক্টিভেশন কোড থাকে। এই যে এখানে দেখেন একটা অ্যাক্টিভেশন কোড আছে, এই যে এটা আপনার প্লাগইনটা অ্যাক্টিভ করার জন্য এই কোডটা রাখতে হবে, এই কোডটা দিতে হবে। এই অ্যাক্টিভেশন কোড না দিলে আবার কোড মানে ওই প্লাগইনটা রান হবে না, তাই এই অ্যাক্টিভেশন কোডটা আপনাকে রাখতে হবে। এখন এই কোডটা কই রাখবেন? এই কোডটা আপনার যেই jQuery ফাইল সেখানে রাখতে হবে, অর্থাৎ এই যে main.js এটার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এখন কাহিনী হলো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে একটা কমেন্ট করব, কমেন্ট করে আমরা এখন বলবো যে এই জায়গায় আমরা কাকে নিয়ে আসছি, রিপলস বা ওয়াটার রিপলস। এখানে ওয়াটার রিপলসই লেখেন, কারণ রিপলস ইফেক্টের প্লাগইন আরও আসতে পারে, দুইটা তিনটা রাখতে পারেন অনেক ক্ষেত্রে। আচ্ছা, তো যাই হোক আমরা এখানে ওয়াটার রিপলস প্লাগইনের নামটা মেনশন করে দিলাম। এবার আমরা কি করব, একটা স্ক্রিপ্ট নামের ট্যাগ নিব অ্যান্ড দেন src অ্যাট্রিবিউটের মধ্যে বলবো জেএস ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটা আছে, ফাইলের নাম হচ্ছে এইটা, এই যে জেএস ফোল্ডারের ভিতরে ফাইলটা।
সো আমাদের কাছে এটা চলে আসছে। আর ফাইল যদি ডাউনলোড করে ফেলেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ফাইলের নাম রিনেমও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনার এই কাজটা হয়ে গেল। এবারের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে এখানে ওরা কিন্তু কোথাও কোনো ক্লাস ব্যবহার করতে বলে নাই। যেমন অ্যানিমেট সিএসএস কিন্তু ক্লাস ব্যবহার করতে বলছে, এই প্লাগইন কিন্তু আপনাকে কোথাও কোনো ক্লাস ব্যবহার করতে বলে নাই। এই প্লাগইন আপনাকে বলতেছে কি? আপনাকে বলতেছে যে এই অ্যাক্টিভেশন কোডটা তুমি ব্যবহার করবা। তো আপনি কি করবেন? এই অ্যাক্টিভেশন কোডটা ব্যবহার করবেন। কন্ট্রোল সি প্রেস করে আমি অ্যাক্টিভেশন কোডটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন এবার আমরা আমাদের মেইন জেএসে গিয়ে এটা রেখে দিব। মেইন জেএস কোথায়? মেইন জেএস হচ্ছে জেএস ফোল্ডারের ভিতরে, এই যে এখানে। তো এখানে এসে একটা কমেন্ট করেন কোথাও এই জায়গাটায়, সরি আমরা এইভাবে না করে ওই ডাবল স্ল্যাশ দিয়ে করি, যেহেতু সিঙ্গেল লাইন কমেন্ট হবে। ওকে, তো এখানে জাস্ট কিছু একটা লিখে দেন। কি লিখবেন? এখানে লিখে দেন ওই যে ওয়াটার রিপল, এটার নিচে ঠিক পেস্ট করে দেন। এখন পেস্ট করে দিলে আপনার কিন্তু কাজ শেষ। আপনার কাজ এখানে দুইটাই, একটা হইতেছে ফাইল লিংক আপ করা, আপনি ফাইল ডাউনলোড করে লিংক করছেন, আরেকটা হইতেছে আপনার অ্যাক্টিভেশন কোড বসানো, সেটাও বসাইছেন। কিন্তু এই অবস্থায় যদি আপনি আপনার ব্রাউজারে যান, এখানে এসে যদি রিলোড করেন, তাহলে কিন্তু কোনো কিছু দেখতে পাবেন না, কিছুই নাই। কেন নাই? কারণ হচ্ছে যে যেটা আপনি ব্যবহার করছেন, ঠিক আছে, এইখানে দেখেন এই অ্যাক্টিভেশন কোডের মধ্যে লেখা ডলার ফার্স্ট ব্র্যাকেট সিলেক্টর। এই সিলেক্টর মানে কি? সিলেক্টর মানে হচ্ছে যার উপরে এই রিপলস মেথডটা আপনি দিতে চাচ্ছেন। এই রিপলস মেথড কিন্তু jQuery-র বানানো না, এটা কিন্তু এই প্লাগইন ডেভেলপারের বানানো। তো এই এই রিপলসটা আপনি যার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওই সিলেক্টরের নামটাই এখানে বসাইতে হবে। তো ওই সিলেক্টরের নাম কি? ওইখান থেকে খুঁজে বের করেন। আমরা ডিভ নিয়ে, ডিভের নাম দিয়েছিলাম ব্যানার, এই ব্যানারটার উপরেই দিতে চাচ্ছি। তবে ব্যানারের উপরেই দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি অন্য যে কোনো জায়গায় দিতে পারতেন। আমরা পুরো এই ডিভটার মধ্যে দিলাম, ইচ্ছা করে দিলাম, যেহেতু ওয়াটার রিপল, তাই আমরা ব্যানার নামের একটা ডিভ নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করলাম, আর কিছুই না। তো ব্যানার কি? একটা ক্লাস। সো আপনাকে কি করতে হবে? এখানে এসে কোটেশন দিয়ে বলতে হবে ডট ক্লাসের নাম। এখন আপনি যদি আপনার ব্রাউজারে গিয়ে রিলোড করেন, তাহলে দেখবেন এই যে আপনার রিপলস কিন্তু এখন কাজ করা শুরু করে দিছে। তা আপনার ইয়েতে দেখতে পাচ্ছি যে আমরা স্ক্রিনে যে আমাদের এখানে একটা পানির ঢেউয়ের মতো কাজ করতেছে, ঠিক আছে, মনে হচ্ছে পানির ড্রপ পড়তেছে, পানিগুলো ছড়ায় যাচ্ছে। এই হইতেছে একটা রিপলস ইফেক্ট, ঠিক আছে। এই হচ্ছে একটা প্লাগইন। আর এটা একটু ইয়ে করে কাজ করতেছে না, কারণ হচ্ছে যে আমরা জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছি, তো ক্লাস নেওয়ার কারণে হচ্ছে যে এই সময়টা ব্রাউজারের মাধ্যমে ইয়ে করা হয়েছে, তো ব্রাউজার হচ্ছে একটু খানিকটা আপনার ইয়ে হয়ে আছে, হালকা একটু স্লো হয়ে আছে, যার কারণে এটা হচ্ছে একটু দেরিতে হচ্ছে, বাট এটা আরো বেশি ঘন হবে এবং অনেক এই যে টিয়া হবে, ঠিক আছে, এরকম আরো বেশি মজাদার হবে, দেখতে ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল রিপলস প্লাগইন। খুবই ইজি প্লাগইন ব্যবহার করা, হ্যাঁ, কঠিন কিন্তু কোনো কিছুই না। জাস্ট আপনাকে প্লাগইনটা ব্যবহার করার সময় জাস্ট দেখতে হবে যে কিভাবে ইউজ করছে বা কিভাবে ইউজ করতে বলছে, আর কিছুই না। আচ্ছা, এবার আমরা চলে যাব এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে এখানে আমরা ব্যবহার করছি কি যেন কি বলে এটাকে, এটার নাম কি? অ্যানিমেট সিএসএস। তো ধরেন আমরা অ্যানিমেট সিএসএস এর আরেকটা কাজ দেখব, সেটা কেন করতে হয় সেটা একটু পরে বুঝতে পারবেন। ধরেন আপনার কাছে এখানে একটা ডিভ আছে, ডিভের একটা ক্লাস দেই, ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ মাই পোস্ট, এরকম একটা নাম দিলাম। দেন আমরা এটার মধ্যে আরেকটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম কন্টেইনার, তার ভিতরে আরেকটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম কল 6 দিলাম, সমস্যা কি? এবার এটার ভিতরে একটা ইমেজ নেন, ধরেন একটা আইএমজি ট্যাগ নিয়ে নিলাম, এটার ভিতরে বলেন আইএমজি স্ল্যাশ ইমেজের নাম দিলাম 2.jpg, অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে এখানে জাস্ট লিখে রাখেন ইমেজ, সেভ করেন আর ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন। তো দেখেন আপনার কাছে ইমেজ আসছে, থাকুক, এটাকে 5 দেন, বেশি বড় বড় লাগে, ভালো লাগে না। এরপরে হচ্ছে আরেকটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দেন হচ্ছে কল 7 দিলাম। এইটার মধ্যে কি রাখবেন? এই যে কি দিবেন এটাকে কপি করে নিয়ে আসেন, এই যে এরকম বাটন ফাটন যা আছে এই বাটন সহ কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। এখানে একটা h2 ট্যাগ দেন আর এই জায়গায় লেখেন হ্যালো বাংলাদেশ, সেভ করেন আর ব্রাউজারে গিয়ে রিলোড দেন। তো আমরা দেখবো এই যে আসছে। আচ্ছা, পাশাপাশি আমরা যে কল 5 আর 7 নিছি, পাশাপাশি আসে নাই, দেখছেন?
কেন? কারণ হচ্ছে আমরা তো রো ব্যবহার করি নাই। ঠিক আছে, তো আমাদের তো অবশ্যই এই দুইটা ডিভকে রোর মধ্যে রাখতে হবে। তো আমরা একটা ডিভ নিয়ে ক্লাস দিচ্ছি হচ্ছে রো, এটা না দিলে তো পাশাপাশি আসবে না। ঠিক আছে, সো আমরা আবার ওইটা নিয়ে নিলাম, সরি, ঠিক আছে না, রো দেন এই রো। আচ্ছা, আমাদের এই অংশগুলোকে একটু ট্যাব দিয়ে ভিতরের দিকে পাঠিয়ে দিতে হবে এইখানে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমরা যদি এবার রিলোড করি তো দেখবো এখন এই যে আমাদের এটা। এবার আমরা একটু কাজ করব কি, এই মাই পোস্টকে একটু স্টাইল করব। স্টাইল ডট সিএসএস এ গিয়ে বলেন ডট মাই পোস্ট, তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 0, কারণ প্যাডিং ছাড়া দেখতে ভালো লাগে না। আচ্ছা, এই হইতেছে আমাদের অবস্থা। তো এখন বিষয়টা কি, বিষয় হলো আমরা এইটার মধ্যে আর এই দুইটার মধ্যে আমরা হতেছে যে ইয়ে বসাইতে চাই, এই কি বলে ওটাকে, অ্যানিমেশন করতে চাই। তো অ্যানিমেশন করানোর জন্য আমরা এই যে এখানে দেখছিলাম আমরা অলরেডি অ্যানিমেশন করছি কয়েক জায়গায়। এই যে এখানে আমাদের লিঙ্ক আপও করা আছে এই যে উপরে অ্যানিমেট সিএসএস, সো আমাদের কোনো সমস্যা নাই। জাস্ট যেখানে ব্যবহার করব এখানে ক্লাসগুলো দিয়ে দিব। ঠিক আছে, এরকম ক্লাস আছে আমাদের, এই ক্লাসগুলো আমরা জাস্ট ব্যবহার করব এই যে এখানে। ওকে, আর কিছুই না। তো এখান থেকে নেন, ধরেন আমরা এই ডিফটা মানে কল এমডি কল 5 আর এই যে কল 7 এই দুইটাকে করতে চাচ্ছি, আমরা এখানে ব্যবহার করে দিলাম, যেহেতু ক্লাস এই ডিভি তো ক্লাসের মধ্যে ব্যবহার করে দিলাম। এখানে বললাম স্লাইড ইন আপ, ঠিক আছে, বা এইটাকে দিলাম স্লাইড ইন ডাউন, সমস্যা নাই। আবার এইখানে দিলাম পেস্ট, ওই যে এই সেম ক্লাস স্লাইড ইন আপ। আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, আমি জাস্ট কপি পেস্ট করলাম আর কি। জাস্ট একটাকে আপ রাখলাম আর একটাকে ডাউন রাখলাম। তো এখন রিলোড করেন তো, দেখেন তো কি অবস্থা হয়। ঠিক আছে, রিলোড করেন, এই, তাই তো, এই এরকম করে আসতেছে। আবার করতে পারেন এইখানে স্লাইড ইন, এটাকে দিতে পারেন, সরি, লেফট লেফট, লেফট রাইট ভালো হবে স্যার। আর একটা দিলাম হচ্ছে রাইট, এরকম দিয়ে দিলাম। তো রিলোড করেন, দেখেন এই একটু আটকে আটকে আসতেছে, এটা মূলত ব্রাউজারের কারণে, আমি ওই যে জুমের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো এই জন্য, বাট এটা স্মুথলি আসবে। তো এই হতেছে বিষয় যে এটা আমাদের ইয়ে করে আসতেছে। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে কি, কাহিনীটা হচ্ছে ধরেন আমি ওয়েবসাইটে আসলাম, এই মাত্র ওয়েবসাইটে এসে প্রবেশ করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়েবসাইট সাপোজ, ওই যে, আচ্ছা, ধরেন এই আসলাম, আসার পরে আবার রিলোড করেন এখানে, আবার রিলোড দেন, এই যে আসছে। ঠিক আছে, আবার রিলোড করেন, এই ধরেন আসছে, এখানে আসতে দেরি করতেছে ওই যে বললাম। আচ্ছা, যাই হোক, ব্রাউজার সমস্যা নেই। এখন ঘটনা হলো আমরা আসছি, এখানে আসার পরে এবার নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখতেছি এই যে আমাদের কন্টেন্ট, বাট কন্টেন্টগুলো কিন্তু অ্যানিমেশন আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই কন্টেন্ট অলরেডি অ্যানিমেট হয়ে গেছে, আগেই হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে অ্যানিমেট হয়ে গেল, এখন কথা হলো যে আমরা হচ্ছে যে অ্যানিমেট হয়ে গেছে, এটাকে তাহলে কি করব? এইটাকে যেটা করবেন সেটা হচ্ছে আমরা ওয়াও জেএস নামক একটা এই প্লাগইনের সাথে যুক্ত করে দিব আরেকটা জিনিস, যেটা কি করবে, আমরা যখন এই সেকশনে যাব ঠিক তখন এটা অ্যানিমেশন হবে, এর আগে অ্যানিমেশনটা ঘটবে না। ঠিক আছে, যেমন আমরা যখন এখানে রিলোড করতেছি, মানে একজন যখন ওয়েবসাইটে আসবে তখন তো সে এখানেই আসবে, এইখানের কাজগুলো শেষ করে তারপর তো সে নিচে যাবে। তো নিচে যাওয়ার পরে দেখতেছে এখানে অ্যানিমেশন হচ্ছে না, তো এটা তো তাহলে আর লাভ কি এখানে অ্যানিমেট সিএসএস ব্যবহার করে। এই জন্য আমরা মূলত এটার সাথে ওয়াও জেএস অ্যাড করব। তো আমরা এখানে সার্চ করব ওয়াও জেএস লিখে, ওয়াও জেএস লিখে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছি ওয়াও জেএস, এখানে চলে যাব। যাওয়ার পরে এই হচ্ছে বিষয়, দেখেন এইখানে আপনি যখন নিচে যাবেন তখন দেখেন এই যে দেখেন যাচ্ছি, তারপরে অ্যানিমেশনগুলো হচ্ছে, আর এই সবগুলো অ্যানিমেশনই হচ্ছে ওই অ্যানিমেট ডট সিএসএস এর অ্যানিমেশন। ঠিক আছে, তো এই ওয়াও জেএস আর অ্যানিমেট সিএসএস দুইটা হইতেছে ফ্রেন্ড। ঠিক আছে, তো এখন আপনার কাজ কি, এইটাকে ওর সাথে অ্যাড করে দেওয়া, অ্যাড করে দিলে তখন আপনি এরকম এই যে নিচে গেলে যে হচ্ছে সেটা আপনি করতে পারবেন। তো গিটহাবে চলে যান, এখানে এখানে ছিল এই যে এখানে দেখবেন গিটহাব বাটন, এখানে ক্লিক করলে ওদের গিটহাবে চলে আসবেন, এন্ড দেন এখান থেকে কোড ডাউনলোড করে নিতে পারবেন। কোডটাকে ডাউনলোড করতে হবে, এটা হইতে থাকুক। নিচে এসে ইউজেসটা দেখেন কি করতে হবে। ইউজেসটা মূল ঘটনা হচ্ছে, আচ্ছা ইউজেস এই যে এখানে মোটামুটি না, এখানে তেমন দেওয়া নাই। আচ্ছা, কোডগুলো দেখে বুঝে নেন।
কোডগুলো দেখে বুঝতে হবে। মূল বিষয়টা কি দেখেন, এখানে একটা সেকশন ট্যাগ নিছে ওরা, ক্লাস দিছে ওয়াও, তারপর দেখেন স্লাইড ইন লেফট, স্লাইড ইন রাইট, মূলত এগুলো হইতেছে অ্যানিমেশনের নাম আর ক্লাসের নাম হচ্ছে ওয়াও। আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দেই, বিষয়টা হইতেছে কি ওয়াও অ্যানিমেট সিএসএস আগে এই প্রিফিক্সগুলো অ্যাড করতো না। এই যে এখানে দেখেন, এই যে অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর না, এই প্রিফিক্সগুলো অ্যাড করতো না, শুধুমাত্র এই ক্লাস ব্যবহার করতো। বাট পরবর্তীতে ওরা হচ্ছে যে এই কিছুদিন আগে এটাকে আপডেট করে সাথে সাথে এটার সাথেও এই প্রিফিক্সটা অ্যাড করে দিছে। এখন প্রিফিক্স অ্যাড করার কারণে আপনার এই যে এটার সাথে অনেক কিছু মিলবে না, ঠিক আছে? তো যাই হোক আমি এটা বলে দিচ্ছি, তো আপনারা দেখে বুঝে নেন যে এখানে মূলত স্লাইড ইন লেফট ওরা এই ক্লাসটা ব্যবহার করছে। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনিমেট ডাবল আন্ডারস্কোর স্লাইড ইন লেফট, এটা ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস দেখেন, ওরা এখানে একটা ওয়াও নামের ক্লাস ব্যবহার করছে, আর আমরা ব্যবহার করছি কি এনিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড। মূলত আগে শুধু এইটুকু ব্যবহার করতে হতো, মানে ক্লাসের নাম ছিল শুধু অ্যানিমেটেড, বাট এখন এনিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড, এটা পুরোটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? মানে এখানে এই অংশটুকু প্রিফিক্স হিসেবে দিয়ে দিছে। হোয়াটএভার, কোনো সমস্যা নাই। আপনার কাজ হবে কি হচ্ছে এই ক্লাসটার পরিবর্তে ওয়াও নামের ক্লাসটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই ওয়াও নামের ক্লাসটা ব্যবহার করতে হবে, ওকে? আর এটা হইতেছে ওদের অ্যাক্টিভেশন কোড, এটাকে আপনাকে নিয়ে যেতে হবে। ডাউনলোড করা হয়ে গেছে, ডাউনলোড ফাইলটার কাছে যান, কন্ট্রোল এক্সপ্রেস করেন, দেন হচ্ছে আপনি আপনার ফোল্ডারে চলে যান। আপনার ফোল্ডার কই, এটা কেটে দেন, এটা লাগবে না, এইখানে পেস্ট করেন। এটাকে এবার এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট হয়ে গেছে, জিপটাকে ডিলিট করে দেন, এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করেন, তারপরে ওই যে বলছিলাম ডিস্ট, এটার মধ্যে প্রবেশ করেন, এন্ড দেন আমরা এখানে দেখবো এই যে wow.min.js, এইটাকে জাস্ট কপি করে বা কাট করে নিয়ে যাব, আমাদের জেএস ফোল্ডারে পেস্ট করে দিব। আর এই ফোল্ডার এখন আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, এটা রাখার দরকার নেই। ফাইল নেওয়া হয়ে গেলে আপনার পুরো ফোল্ডার ডিলিট করে দিবেন যেটা ডাউনলোড করছেন, কারণ ওইগুলো রেখে আপনার ভারী করার কোনো দরকার নেই। ভালো কথা, তো আমাদের এটা ডাউনলোড হয়েছে। এবার আমরা এখানে একটা দিব, এখানে লেখেন wow.js, কমেন্ট করলাম, দেন আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, যার মধ্যে আমরা লিখব এস আর সি, এরপর বলবো js স্ল্যাশ আমাদের ফাইলের নাম। তাহলে আমাদের ফাইলটা এখানে লিংক আপ করা হয়ে গেছে। এবার করণীয় কি হবে? এবার করণীয় হচ্ছে আমরা এখন আপনার কি বলে ওই অ্যাক্টিভেশনটা দিয়ে দিব। অ্যাক্টিভেশনটা কি, এই যে এটা কন্ট্রোল সি। কোথায় দিব? আমাদের জেএস এর মধ্যে দিব, এই যে এখানে। এখানে এসে একটা কমেন্ট করেন wow.js লিখে, এবং এখানে জাস্ট পেস্ট করে দেন। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ও, চেঞ্জ করতে হবে, তাহলে এই অ্যাক্টিভেশনটা নিলে হবে না, আসলে আমাদের আর একটু নিচে আসতে হবে। নিচে যে অ্যাক্টিভেশনটা আছে সেটা নিতে হবে। মূল বিষয়টা হইতেছে এটা নিলেই হইতো, কিন্তু এটা নিতে হবে, এর পিছনে কারণ আছে। এইটা কপি করে নিয়ে যান, এই পুরোটা, এই কোডটা পুরোটাকে কপি করেন, কন্ট্রোল সি। এইখানে এটা ফেলে দেন, এটার পরিবর্তে যে এটা বসবে। পুরোটা বসানোর পিছনে কারণটা হইলো কি আমি বলি। এখানে দেখেন ওরা কিছু কাজ করছে, এখানে একটা আপনার দেখেন বক্স নিছে, মানে বক্স ক্লাস, এটার নাম দিছে ওয়াও। আরেকটা দেখেন এনিমেট ক্লাস, নাম কি দেওয়া, এনিমেটেড। এখন মূল বিষয়টা হচ্ছে আমি একটু আগে বলতেছিলাম যে ওরা এইখানে দেখেন একটা ক্লাস ব্যবহার করছে ওয়াও, আর একটা হচ্ছে অ্যানিমেশনের নাম। আর আমাদের এখানে আমরা দুইটা ক্লাস দেখতে পাচ্ছিলাম, একটা হচ্ছে অ্যানিমেশনের নাম, প্রিফিক্স তো আছেই, এটা থাকবে। আর এইখানে আরেকটা ক্লাস ছিল অ্যানিমেটেড, ঠিক আছে? তো এই ক্লাসের পরিবর্তে, মানে এই ক্লাসটা থাকবে না, এটার পরিবর্তে আমাদের বসাইতে হবে ওয়াও, এই ক্লাসটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তা এই ক্লাসটাই থাকবে না, এটার পরিবর্তে কি বসবে? ওয়াও বসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন দেখেন কি হয়, যে আমাদের এই জায়গাটার মধ্যে ওরা বলছে বক্স ক্লাসের নাম হচ্ছে ওয়াও, আর অ্যানিমেট ক্লাসের নাম কি, অ্যানিমেটেড। বাট এটা ছিল আগে, আমি একটু আগে বলছি ওরা আগে প্রিফিক্স অ্যাড করতো না, কিন্তু এখন ওরা কি করছে, প্রিফিক্স অ্যাড করে দিছে। সো আপনি যখন এখানে লিখবেন আপনার ক্লাসের নাম অ্যানিমেটেড, ততক্ষণ কাজ করবে না, তাই আপনাকে এখানেও ওই প্রিফিক্সটা অ্যাড করে দিতে হবে। অর্থাৎ এই যে পুরো ক্লাসের নাম এনিমেট ডাবল আন্ডারস্কোর দেন অ্যানিমেটেড, এইটা আপনাকে এই জায়গায় ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা ব্যবহার করলে তাহলেই এটা রিপ্লেস হয়ে ওয়াও ব্যবহার করলে আর কোনো সমস্যা নাই। এখন আপনি এই জায়গাটায় ওয়াও ব্যবহার করতে পারবেন। এখন এখানে লেখেন ওয়াও, কোনো সমস্যা নেই। এই জায়গায় আপনি লিখবেন ওয়াও, ঠিক আছে? এখানে ওয়াও না লিখলে কিন্তু আবার কাজ করবে না, তো এখানে লিখতে হবে ওয়াও, ওকে? যত জায়গায় আপনারা হচ্ছে এই যে এইটা ব্যবহার করছেন, এই অ্যানিমেট, এই জায়গায় শুধু ওয়াও লিখে দিবেন। সব জায়গায় যে এখানে অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর, এখানে শুধু ওয়াও লিখে দিবেন। তবে এই যে
অ্যানিমেশনের যে ক্লাস অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেশন নেম এটা কিন্তু চেঞ্জ হবে না, শুধু অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড এই ক্লাসটা, অর্থাৎ এই যে যেটাকে রিপ্লেস করলাম এই যে এটা এখন ওয়াও হয়ে যাবে। ঠিক আছে, তো এখন সেভ করেন, সেভ করে ব্রাউজারে এসে রিলোড করেন। আচ্ছা এখানে যান, এখানে আগে রিলোড করেন। রিলোড করার পরে দেখেন এই যে আমরা এখন আসছি কি উপরে আসছি, এখন নিচে যান। নিচে যাওয়ার পরে দেখেন তারপরে অ্যানিমেশনটা হয়েছে, তার মানে আমরা যখন নিচে আসব তখন অ্যানিমেশন হবে, আগে অ্যানিমেশন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আপনি একটু আগে আমাদেরকে শিখিয়েছিলেন স্যার টপ কিভাবে ক্রিয়েট করতে হয়। হুম স্যার আপনি একটু আগে আমাদের শিখিয়েছিলেন যে স্ক্রল করলে একটা টপ নামে বাটন ক্রিয়েট হবে, ওটা হুম দিলে একদম টপে চলে যাবে। হুম স্যার ওটা কোনো প্লাগইন আছে? ওইটার প্লাগইন, ওইটার প্লাগইন আসলে কি জানি, কখনো ঘেটে দেখি না ওইটার প্লাগইন আছে কিনা, খুঁজে দেখতে পারেন। আচ্ছা প্লাগইন খোঁজার আচ্ছা স্যার বিষয়টা ওটা যেহেতু আসছে, হ্যাঁ বলেন। বলতেছিলাম স্যার ওটার প্লাগইন আছে, আমি দেখছি, আচ্ছা থাকতে পারে, করছিলাম একবার। খুঁজে দেখবেন। jQuery প্রচুর প্লাগইন আছে, jQuery দিয়ে আপনাকে কোড করে কাজ করার চেয়ে প্লাগইন ব্যবহার করে প্রচুর ইয়ে পাবেন। ঠিক আছে, প্রচুর প্লাগইন আছে। তো প্লাগইনের বিষয়টা যেহেতু আসলো, খোঁজার বিষয়টা, তখন আপনি খুঁজবেন কিভাবে? তো খোঁজার জন্য মূল বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমরা এখানে ওয়াটার রিপল একটা প্লাগইন দেখলাম, এখন আপনি এই প্লাগইনের নাম জানেন না, বাট এই প্লাগইন সম্পর্কে আপনি দেখছেন কোনো একটা জায়গায়, দেখছেন যে এরকম একটা কিছু ঘটছে। এখন কথা হলো এটার প্লাগইনটা আপনি কিভাবে বের করবেন, নাম তো জানেন না। গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন। এখন আপনি তো নাম জানেন না, কি লিখে সার্চ করবেন? এখন এটা দেখে আপনার কি মনে হচ্ছে? ওয়াটার কি হচ্ছে, মুভ করতেছে। এখন আপনি কি করেন, এই জায়গায় এসে লেখেন ওয়াটার মুভ বা মুভিং কিছু একটা লেখেন, ধরেন ওয়াটার মুভ বা মুভিং কিছু একটা লেখেন, লিখে তারপর লেখেন jQuery প্লাগইন, এবার লিখে এন্টার প্রেস করেন। এখন দেখেন আপনাকে হচ্ছে যে ওই প্লাগইনটা দেয় কিনা। এই যে দেখেন আপনি পেয়ে গেছেন ওয়াটার রিপল। ঠিক আছে, এই ওয়াটার রিপল প্লাগইনটা গুগল আপনাকে সাজেস্ট করে দিছে। মূল বিষয়টা হচ্ছে আপনি যদি কখনো কোনো প্লাগইন খুঁজেন, ওই প্লাগইনটাকে আপনি ডিসক্রাইব করবেন যে কিভাবে, মানে আপনি ওই ডিসক্রাইব করে হচ্ছে যে খুঁজে বের করবেন। গুগলে সার্চ করবেন, মোটামুটি দেখবেন যে আপনি পেয়ে যাচ্ছেন। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা ওয়াও জেএসটা দেখলাম, এরপরে যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা জনপ্রিয় প্লাগইন যেটার নাম হচ্ছে আউল ক্যারোসেল। এটা অনেক ব্যবহার করা হয়, এই জন্য এটা দেখাচ্ছি। তো আউল ক্যারোসেল নামের একটা প্লাগইন আছে, আপনারা এখানে লিখবেন আউল ক্যারোসেল, লিখে সার্চ করবেন। এখানে আসার পরে যে এখান থেকে আপনারা এই আউল ক্যারোসেল প্লাগইনটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এছাড়াও এই jQuery আরো কিছু প্লাগইন আছে, যে প্লাগইনগুলো সম্পর্কে এখানে মানে যেগুলো ব্যবহার হয় আর কি। আপনারা bizonline.com এ এসে ব্লগে যাবেন, ব্লগে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন, যেমন লাইট বক্স একটা প্লাগইন আছে, এটা ইউজ হয়। আইসোটপ একটা প্লাগইন আছে, এটা ইউজ হয়। আউল ক্যারোসেল jQuery প্লাগইন এটা ইউজ হয়। এটাও হচ্ছে এখান থেকেও কিন্তু চাইলে আপনি নিতে পারেন, ওই ওদের ওয়েবসাইটে না গিয়ে এখান থেকেও চাইলে নিতে পারেন। এই আউল ক্যারোসেল পোস্টটা ওপেন করবেন, এখানে বলে দেওয়া আছে কিভাবে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে, ওই অনুযায়ী হচ্ছে যে আপনি কাজ করবেন। ঠিক আছে, এখানে লিখে দেওয়া আছে এবং ডাউনলোড লিংক দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোডও করে নিতে পারবেন। আরও জানতে ওদের ওয়েবসাইটে সরাসরি এখানে গিয়ে ক্লিক করে জেনে আসতে পারবেন। মূল বিষয়টা হইতেছে আপনাকে ডাউনলোড করতে হবে ফাইল। এখানে বলে দিছি ব্যবহার বিধিটা। প্লাগইনটা ব্যবহারের জন্য আপনাকে HTML ডকুমেন্টে অন্তত দুইটা ফাইল লিংক আপ করতে হবে, একটা হইতেছে CSS ফাইল আর একটা হচ্ছে JS ফাইল। এখান থেকে ডাউনলোড করতে পারবেন CSS আর JS। আর হচ্ছে আপনার HTML মার্কআপটা কেমন হবে, একটা ডিভ থাকবে, ডিভের দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে আউল ক্যারোসেল, আরেকটার নাম হচ্ছে আউল থিম। ঠিক আছে, আর এটার ভিতরে যেই ডিভগুলোকে রাখবেন এটা হচ্ছে আইটেম। ক্যারোসেল নামটা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা ক্যারোসেল, মূলত স্লাইডার। তো এটার জন্য আপনি হচ্ছে যে আউল ক্যারোসেল এই কি বলে প্লাগইনটা নেবেন এবং যেই আইটেমগুলোকে স্লাইড করাবেন সেই আইটেমগুলোর জন্য প্রত্যেকটা ক্লাসের নাম হবে ভিতরে আইটেম, আর এটার মধ্যে যেটা থাকবে সেটাই হবে স্লাইড।
ঠিক আছে? আর এটার একটা মজার বিষয় হচ্ছে এটা আপনি আপনার পছন্দ মতো আইটেম রাখতে পারবেন। আপনি যদি চান যে আপনি একসাথে 5টা আইটেম রাখবেন তাহলে 5টা, আপনি যদি চান একসাথে 3টা আইটেম রাখবেন 3টা, ঠিক আছে? আবার কিন্তু আমরা বুটস্ট্র্যাপে দেখতেছিলাম যে এখানে একটা আইটেম থাকে, একটা ইমেজ শুধু স্লাইড হয়, বাট এটার মধ্যে আপনি চাইলে একসাথে কয়েকটা আইটেম রেখে এগুলোকে স্লাইড করাইতে পারবেন। আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাক্টিভেশন, এটা কপি করে পেস্ট করে দিলে এটা অ্যাক্টিভ হবে। তো বাকি জিনিসটা চলেন আমরা দেখব, দেখলেই বুঝতে পারবো। তো আমরা এখানে চলে যাই, সরি এখানে চলে যাই এবং এখান থেকে এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ফেলি। তো এটা ডাউনলোড হয়ে গেলে তারপর আপনাকে যাইতে হবে এখানে। আচ্ছা, তো আমরা এটার জন্য আগে ইয়ে বানাই, ওদের মার্কআপটা করে ফেলি। মার্কআপটা কই করব? এটার নিচেই করি, এই ডিভের নিচেই করি। আমরা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে মাই প্রোডাক্ট সাপোজ। দেন আমরা এটার মধ্যে এই যে জাভাস্ক্রিপ্টের যে এখান থেকে নিয়ে যাই, এই যে এখান থেকে এই যে এটাকে কপি করি, কন্ট্রোল সি, কপি করে কি করলাম এখানে পেস্ট করে দিলাম, এই জায়গাটায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাইতেছি যে আমাদের এখানে ক্লাসের নাম হবে আউল ক্যারোসেল আর আউল থিম, ঠিক আছে? এই দুইটা এগুলো কিন্তু এই প্লাগইনের ক্লাস, আর ভিতরেরগুলো হবে আইটেম আইটেম আইটেম। আমরা এখানে প্রথম একটা রেখে বাকিগুলোকে ফেলে দিলাম। এখানে ইওর কন্টেন্ট, আপনি এখানে আপনার কন্টেন্ট রাখবেন। তো আমরা এখানে ইমেজ চাইলে ইমেজ, অন্য কন্টেন্ট চাইলে অন্য কন্টেন্ট, পুরোপুরি আমাদের ইচ্ছা। তো আমরা এই জায়গায় ইমেজই রাখবো। তো আমরা একটা ইমেজ ট্যাগ নিলাম এন্ড দেন আমরা বললাম img/2.jpg দিলাম। অল দ্য অ্যাট্রিবিউটের মধ্যে এখানে কিছু একটা লিখে রাখেন, সেভ করেন, ব্রাউজারে যান এবং এখানে রিলোড করেন, দেখবেন নরমালি ইমেজ আসছে, আর কিছুই না। ইমেজটা অনেক বড় হয়ে আসছে। এখনো প্লাগইন ট্যাগইনের কোনো কিছুই আমরা অ্যাড করি নাই, এখন করব। আমাদের ডাউনলোড হয়ে গেছে বোধহয় অলরেডি। ও আচ্ছা, আমরা তো এখানেই আছি, আমাদের ডাউনলোডে যাইতে হবে। আমরা এখান থেকে রিসেন্ট ডাউনলোডস, ডাউনলোড কোথায়, আউল ক্যারোসেল কোথায়, আউল ক্যারোসেল ডাউনলোড হয় নাই, এই যে হয়েছে। এটাকে আমরা কাট করব, দেন আমাদের ফোল্ডারে চলে যাব। আমাদের ফোল্ডার হচ্ছে এইটা, 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 জেএসএ যাই, এখানেই পেস্ট করি। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে ফেলেন। এবার জিপটাকে ডিলিট করে দেন। এটার মধ্যে যান, ডিস্ট ফোল্ডার পাবেন, প্রবেশ করবেন। এটার মধ্যে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে আউল ক্যারোসেল, একটা জেএস মানে min.js, একটা নরমাল জেএস। তো আমরা মিনটাকে নিয়ে যাব। নেওয়ার আগে দেখেন এখানে ফাইলের সাথে সাথে আরেকটা ফোল্ডার আছে অ্যাসেটস। এই ফোল্ডারটা দেখলে এটার ভিতরেও যাবেন, কারণ এটার মধ্যে কিছু একটা থাকবে। তো যাই হোক, আমরা এটা থেকে বের হইলাম, বের হয়ে জেএসটাকে এখানে পেস্ট করে দিলাম। আবার যাব, কারণ আমরা অ্যাসেটস বলে একটা ফোল্ডার ছিল, এটার মধ্যে যাব, গিয়ে দেখবো এখানে কিছু সিএসএস ফাইল আছে। আপনাকে নিতে হবে aul.carousel.min.css, এই ফাইলটা। এই ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে কাট বা কপি করে নিলেন। তারপর হচ্ছে আপনার যেহেতু সিএসএস ফাইল, তাই আপনাকে একটা নতুন ফোল্ডার বানাইতে হবে, যেহেতু নাই আমাদের। সিএসএস নামের একটা ফোল্ডার বানাইলাম এবং এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। এবার এইখান থেকে আউল ক্যারোসেলটা পুরোটা ডিলিট করে দেন, শেষ। এবার কাজ কি হবে? এবার কাজ হচ্ছে লিঙ্ক আপ করানো। তো লিঙ্ক আপ করানোর জন্য আপনি এটাকে একটু কপি করে নেন। প্রথমে জেএসটাকে লিঙ্ক আপ করাই। আমাদের মেইন জেএস এর উপরে থাকতে হবে অবশ্যই। এখানে কমেন্ট করেন, এখানে লেখেন আউল ক্যারোসেল, আর এই জায়গাটার মধ্যে আপনি একটা স্ক্রিপ্ট নামক ট্যাগ নেবেন, যার ভিতর আপনি নেবেন src, লিখবেন js/aulcarousel.min.js। আর সিএসএস লিঙ্ক আপ করানোর জন্য উপরে এক জায়গায় করলেই হবে, সেটাও কোনো সমস্যা নাই। এক্ষেত্রে লেখেন আউল সিএসএস, আর এখানে লিঙ্ক ট্যাগের মধ্যে আপনি লেখেন css/aul.carousel.min.css, আর এইটাকে আপনি ডিলিট করে দেন। এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে aul.carousel.min.css, তো আপনার মোটামুটি দুইটা ফাইল লিঙ্ক আপ করা হয়ে গেছে। এই অবস্থায় যদি রিলোড করেন, আপনি আপনার ইমেজটাকেই দেখতে পাবেন না। দেখেন ইমেজটাই দেখা যাচ্ছে না, কারণ আপনি ফাইল লিঙ্ক আপ করছেন এবং ওদের যে ক্লাস অনুযায়ী বসানো দরকার, দুইটা ক্লাস ছিল, দুইটা ক্লাস দিছেন এবং ডিভের নাম আইটেম সেটাও আছে, বাট আসতেছে না। এর কারণ হচ্ছে অ্যাক্টিভেশন। আপনার জাভাস্ক্রিপ্টের যে অ্যাক্টিভেশনটা ছিল এটা কিন্তু দেন নাই। এই জাভাস্ক্রিপ্টের অ্যাক্টিভেশনটা এখান থেকে কপি করে নেন, কন্ট্রোল সি, এন্ড দেন আপনার মেইন জেএস ফাইলটা কোথায়, এখানে গিয়ে একটা জায়গায় কমেন্ট করেন আউল, এন্ড দেন এখানে পেস্ট করে দেন।
এইবার এখন যদি আপনি সেভ করেন, এখন যদি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন, তাহলে দেখবেন আপনার এখানে আপনার প্লাগইন চলে আসছে। এই যে দেখেন এটা কাজ করতেছে, ঠিক আছে, আমার এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমরা তো এখান থেকে নিছি, ওদের ওয়েবসাইট থেকে নিলে খুঁজে দেখবেন, ওদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আসার পরে এই যে গিটহাব আছে, গিটহাবেও যেতে পারেন, কিংবা এই যে এইখান থেকে আপনার ডেমোজে যাবেন, ডেমোজে যাওয়ার পরে এই যে এইখান থেকে নেবেন, এটার মধ্যে যাবেন, সবগুলো একই, এই যে এরকম জাস্ট এই যে এটা হইতেছে সেটআপ, জাভাস্ক্রিপ্ট সেটআপ, আর এইচটিএমএল এর এটা হচ্ছে এই। এবার আপনি এখান থেকে পরে কাজ করবেন। এখন আমাদের এখানে কন্টেইনারের মধ্যে রাখলে দুই পাশে ভালো মানে মার্জিন থাকতো, আমরা কন্টেইনারের মধ্যে রাখি নাই, আমরা সরাসরি দিয়ে দিছি, ঠিক আছে। আমরা এখান থেকে কন্ট্রোল এক্স নিলাম, একটা ডিভ দিলাম, ডিভের একটা ক্লাস দিলাম কন্টেইনার, এন্ড দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানেও আমরা হচ্ছে পেস্ট করে দিলাম, সেভ করলাম আর ব্রাউজারে রিলোড করলাম। তো এখন দেখবো যে এটা একটু এই দুই পাশে মার্জিন আসছে। ওকে, এই হতেছে আপনার প্লাগইনটা। এখন যে বিষয়টা হলো সেটা হইতেছে এখানে পাঁচটা দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। পাঁচটা কেন? আমরা তো এখানে ব্যবহার করছি আইটেম একটা। মূল বিষয় হইতেছে আপনার জাভাস্ক্রিপ্ট। এখানে দেখেন রেসপন্সিভ বলে একটা প্যারামিটার আছে এবং এখানে 0, 600 এবং 1000 আছে। 0, 600 বলতে 0 থেকে 600 এর মধ্যে স্ক্রিন সাইজ হলে আইটেম হবে একটা। 600 থেকে 1000 এর মধ্যে যদি আপনার ইয়ে হয়, স্ক্রিন সাইজ হয়, তাহলে আইটেম থাকবে 3টা, আর 1000 বা তার বেশি হলে আইটেম থাকবে 5টা। তো আমরা যদি এখানে এখন 2টা করে দেই, তাহলে দেখবেন এখানে এখন আমাদের 2টা দেখাচ্ছে, ঠিক আছে। একটা আইটেমই দুইবার দেখাচ্ছে, এর কারণ আমাদের তো আইটেমই আছে একটা। যদি আপনি আইটেম আরেকটা বাড়ান, সাপোজ কপি করলেন এই ডিভটাকে, ঠিক নিচে পেস্ট করে ইমেজের নামটা একটু চেঞ্জ করে দেন, কি ছিল uw.jpg, এবার দেখবেন আরেকটা আসবে। দেখেন, দেখেন আপনার আরেকটা ইমেজ আসছে, যদিও ইমেজগুলো একটু ছোট বড়, যেহেতু আমরা সেম সাইজের ইমেজ নেই, ঠিক আছে। এখন দেখেন 2টা আসছে। আবার ছোট স্ক্রিন হলে কিন্তু 3টা আসবে, কারণ আমাদের এখানে দেওয়া। আপনি যদি সব জায়গায় 2টা করে দেন, এখানেও সব জায়গায় 2টা করে দেন, তাহলে সব জায়গায় 2টা করে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আপনার এভাবে যতগুলো আপনি 4টা রাখেন, 5টা রাখেন, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ইমেজই রাখতে হবে এমন কোনো কথা নাই, এখানে চাইলে আপনি কোনো টেক্সটও রাখতে পারেন, আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনার টেক্সটও রাখা পসিবল। এবং এখানে আপনার যদি মনে হয় যে আমি ডিজাইন করব, আমি আরো এক্সট্রা ডিভ নিব, এই আইটেম ডিভের ভিতরে যদি আপনি এক্সট্রা ডিভ নিতে চান, কোনো প্রবলেম নাই। ধরেন আপনার এক্সট্রা ডিভ নিলেন বা নাই নিলেন, আমরা এখানে অন্য কোনো ট্যাগও রাখতে চাই, ধরেন H4 নিলাম, এটার মধ্যে দিলাম হচ্ছে স্লাইড 1, ঠিক আছে। এটাকে জাস্ট কপি করলাম, এখানে ব্যবহার করলাম, এখানে দিলাম হচ্ছে স্লাইড 2, আবার ধরেন এটাকে কপি করলাম, এটার নিচে পেস্ট করলাম, এটার নাম দিলাম হচ্ছে স্লাইড 3। এখন দেখবেন আমাদের এখানে 3টা স্লাইড আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে স্লাইড 1, স্লাইড 2, আর এটা দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের ইয়ে চলে আসছে, নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন আসছে। এটার মধ্যে ক্লিক করে আমরা এই যে দেখেন স্লাইড 3 দেখতে পাচ্ছি। আবার যান, এই যে দেখেন স্লাইড 1, এই পাশে যান, এগুলো হইতেছে স্লাইড 2, এই যে আবার স্লাইড 1। এই হচ্ছে বিষয়। তো আমরা ইমেজ 2টা আছে তাই 2টাই ব্যবহার করছি, আবার টেক্সটগুলো জাস্ট চেঞ্জ করে দিছি। তো এইরকম করে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই যে এইগুলার আবার ক্লাস আছে, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে দেখবেন যে এখানে রেগুলার কিন্তু ক্লাস আছে। ক্লাসের নাম কি দেখেন, এই যে দেখেন বাটন, ক্লাসের নাম হচ্ছে আউল নেক্সট, আবার প্রিভিয়াসটার নাম হইতেছে আউল প্রিভ, আর দুইটাই একটা ডিভের মধ্যে আছে, নাম হচ্ছে আউল নেভ, ঠিক আছে। এই হচ্ছে ক্লাসের নাম। এই ক্লাসগুলো ধরে কিন্তু আপনি চাইলে এগুলোকে স্টাইল করতে পারেন, এবং একটাকে সাপোজ এটাকে একদম ডান পাশে পাঠিয়ে দিলেন, এটাকে একদম বাম পাশে পাঠিয়ে দিলেন, করতে পারবেন। কিভাবে? পজিশন করে করতে হবে। পজিশন করে বললেন এটা রাইট থেকে এত পিক্সেল, এটা লেফট থেকে এত পিক্সেল, এরকম করে পজিশন করে একটাকে ডান একটাকে বামে বসাইতেই পারেন, কোনো সমস্যা নাই। তো এই হতেছে আপনার আউল ক্যারোসেল প্লাগইন। এটা কিন্তু খুব ব্যবহার করা হয়, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এছাড়াও এই ওয়েবসাইটটাতে দেখবেন যে আরো কয়েকটা প্লাগইন আছে, যে প্লাগইনগুলো আপনারা বাসায় ওইগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো প্লাগইন ব্যবহার করার নিয়মগুলো আসলে এইরকমই, যে আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে দেখবেন যে আসলে ওরা কিভাবে ইউজ করতে বলছে, আপনি ঠিক ফলো করবেন।
প্রথম যে পার্ট সেটা হচ্ছে প্লাগইনটা খুঁজে বের করা, তারপরে প্লাগইনের ফাইলগুলোকে লিংক আপ করা, যদি সিডিএন থাকে তাহলে সিডিএন অথবা ডাউনলোড করে যেভাবেই হোক লিংক আপ করা। তারপরের বিষয় হচ্ছে আপনার অ্যাক্টিভেশন যদি কোড থাকে তাহলে অ্যাক্টিভেশন কোডটা ব্যবহার করা, যদি এইচটিএমএল এ কোনো মার্কআপ থাকে মানে এইচটিএমএল এ যদি কোনো নির্দিষ্ট ক্লাস ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্লাসগুলো ব্যবহার করা। কোনো প্লাগইনে এইচটিএমএল এ কোনো ক্লাস ব্যবহার করতে হবে না, যদি করতে হয় তাহলে করবেন। নর্মালি ওই প্লাগইনে ক্লাসগুলো ব্যবহার করতে হয় যেটার সিএসএস ফাইল থাকে, যেমন এই আউল ক্যারোসেলের কিন্তু সিএসএস ফাইল ছিল তাই ক্লাসগুলো ব্যবহার করলাম। আর এইটার জন্য কিন্তু সিএসএস ফাইল ছিল না, যার কারণে আমাদের এইচটিএমএল এ কিন্তু কোনো ক্লাস ব্যবহার করতে হয় নাই, আমরা জাস্ট সরাসরি jQuery-তে গিয়ে কাজ করছি। ঠিক আছে, তো এটা মূল বিষয় হচ্ছে যে আপনার সিএসএস ফাইল থাকলে ক্লাসগুলো দিতে হয় কারণ স্টাইলটা পাওয়ানোর জন্য, আর যদি সিএসএস ফাইল না থাকে তাহলে জাস্ট অ্যাক্টিভেশন কোড দিয়ে আপনি জিনিসটাকে অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। তো এটা হতেছে আপনার jQuery প্লাগইনের ব্যবহার। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, আমরা আপনাদের আরেকটা ক্লাস নিব, কিন্তু ওইটা 24 নাম্বার ক্লাস হিসেবেই কাউন্ট করব, 25 নাম্বারে যাব না। ঠিক আছে, তো ওই আপনারা নেক্সট আরেকটা ক্লাসে আসবেন, সেই ক্লাসটা হচ্ছে আপনাদেরকে আমি 24 নাম্বার ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন আবারও। ঠিক আছে, তো ওই 24 নাম্বার ক্লাসে গিয়ে আপনাদেরকে অন্য বিষয়, কারণ আপনাদের সি প্যানেল নিয়ে কথা বলতে হবে, অন্যান্য আরও অনেক বিষয়াদি আছে যেটা আসলে একদিনে কভার করা সম্ভব না, সো আমি এই জন্য ওটার বাড়াবো না। আর আজকে যদি আমরা কন্টিনিউ করতে যাই দেখা যাবে আরও 1 ঘন্টা লেগে যাবে, তখন দেখা যাবে অনেক রাত হয়ে যাবে, সো আজকে আর কন্টিনিউ করব না, আমরা নেক্সট ডেতে হচ্ছে যে ওই ব্যাপারে আলোচনা করব। আর তবে ওটা 25 নাম্বার ক্লাসে না, আবারও বলে রাখতেছি, ওটা সবাই 24 নাম্বার ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, আর 24 নাম্বার ক্লাস যদি এক্সপায়ার হয়ে যায় কোনো কারণে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপাতত সবাই মাথায় রাখবেন যে আমাদের নেক্সট ক্লাসটা আবার 24 নাম্বার ক্লাসেই সবাই জয়েন করব। ওইখানে এসে আমরা আরও টুকিটাকি আরও অনেক বিষয়াদি আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং আপনাদের মূল বিষয় আপনাদের ক্যারিয়ারটা নিয়ে অনেক বেশি কথা বলতে হবে। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে আমাদের মিটিং ডিসকানেক্টেড হয়ে গেছে, হোয়াটএভার, সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এটা এখানে ক্লোজ করে দিচ্ছি, আপনারা হয়তো কথা শুনছেন না এখন লাইভ, আমরা যখন ভিডিওতে যখন যাবেন তখন শুনতে পারবেন। আল্লাহ। তো ওকে, একজন প্রশ্ন করতেছিল যে হচ্ছে আমরা কিভাবে করব ইয়েটা, চলেন আমরা দেখি যে কিভাবে করা যেতে পারে ওইটা। আমরা কোথায় যাব, আমরা আমাদের সরি এটা না, আমরা যাব হচ্ছে এইটার মধ্যে ইএস এর মধ্যে এখানে। আচ্ছা, এইখান থেকে আমরা কাজ করি। আচ্ছা, এটার মধ্যেই করি। হ্যাঁ, এইখানে এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এখানে একটা মেনু আছে। এখন আমরা চাইতেছি এটার মধ্যে যদি সাব মেনু তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে সাব মেনু তৈরি করব সেটা দেখতে। আচ্ছা, তো এটা কয় নাম্বার ফোল্ডার ছিল যেন, 19। তো আমরা দেখি 19 নাম্বার এখানে আছে, এই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসি। তো 19 নাম্বারের মেনুটা কই রাখছি আমরা, একটু খুঁজে বের করি। মেনু 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 এটা হচ্ছে মেনু, ধরেন সার্ভিসের মধ্যে আমাদের কাছে আছে। ঠিক আছে, এখানে আমরা সাপোজ রাখতে চাচ্ছি কিছু একটা। তো ওকে, তো এবার এখানে রাখেন। রাখার জন্য একটা কাজ করি, আমরা আপাতত এই ইউএলটাকেই কপি করি, যেহেতু আমাদের ইউএল আলাই নিতে হবে তাই শুধু শুধু আর ইয়ে করলাম না, এটাকেই জাস্ট কপি করলাম। কপি করে এটা সার্ভিসের আন্ডারে রেখে দিলাম। এবার আপনি এখানে ধরেন কিছু সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসের নামগুলো হচ্ছে এখানে লিখে দিবেন। ধরেন আমি এখানে দিলাম সার্ভিস 1, দেন দিলাম সার্ভিস 2, এরপর সার্ভিস 3, এরপর সার্ভিস 4। সেভ করেন, ব্রাউজারে রিলোড করেন, ক্লিক করেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে সার্ভিসের পরে এরা আসছে, কিন্তু এরা তো হচ্ছে যে একদম সোজাসুজি। তো আমরা চাচ্ছি এগুলো একটু হচ্ছে যে ডিফারেন্ট হবে, এটার থেকে এগুলো একটু ডিফারেন্ট রাখবো, এরকম আমরা চাচ্ছি। ঠিক আছে,
ফার্স্ট অফ অল আমরা এগুলোকে একটু ডিফারেন্ট রাখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় ইভেলকে কল করতে হবে মেইন মেনুর ভিতরে দ্বিতীয় ইভেল। আমরা এই ফাইলগুলো সবগুলো কেটে দেই, আমরা শুধু style.css এ চলে যাব 19-এর। আচ্ছা, এইখানে এসে আমরা কোথায় কাজ করব? আচ্ছা, যে কোনো একটা জায়গায় করলেই হবে, হেডারের মধ্যে কোনো একটা জায়গায় করে ফেলি। এখানে এসে কল করি দ্য ডট মেইন মেনু ইভেল। ঠিক আছে, এই ইভেলটাকে আমরা বলি তোমার ট্রান্সফর্ম হবে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর সাপোজ 20 পিক্সেল। সেভ করলাম, ব্রাউজার একটা রিলোড করলাম, দেখি কেমন আসে। এবার একটু ভিতরের দিকে আসছে। ঠিক আছে, আচ্ছা ওকে, এরকমই থাকুক। আমরা চাইলে বিভিন্ন ডিজাইনও করতে পারি। আচ্ছা, এখানে বর্ডারগুলো যেহেতু এই যে আমরা ট্রান্সফর্ম করছি, আর বর্ডারগুলো যেহেতু অ্যাঙ্কর ট্যাগকে দেওয়া, এই জন্য হচ্ছে যে এরকম আসছে। আচ্ছা, বর্ডারগুলো কই দেখি তো, আমরা বর্ডার কোথায় দেওয়া হয়েছিল? মেইন মেনুর মধ্যে। আচ্ছা যাই হোক, এখন এগুলো খুঁজে লাভ নাই, জাস্ট এটা দেখে রাখেন। জাস্ট বলে দিচ্ছি, এখানে হতেছে অ্যাঙ্কর ট্যাগকে দেওয়া, তাই অ্যাঙ্কর ট্যাগ যেহেতু এই পাশে আসছে, মানে পুরো ইভেলটাই যেহেতু স্যার এই পাশে আসছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকেই চেঞ্জ করি। কোথায় হেডার এরিয়ার এই যে ইভেল এলআই এ। আচ্ছা, এ কে যদি দেই, এবার যদি রিলোড করেন দেখেন সেম কাজটাই হয়েছে। ঠিক আছে, তো আমরা বর্ডারটা কিন্তু এই যে এ কে দেওয়া, আমরা যদি অ্যাঙ্করকে না দিয়ে যদি এলআই ট্যাগকে এই বর্ডারটা দিতাম, কোথায় যেন এই যে বর্ডার, এই যে উপরেই আছে, এখানেই আছে। আমরা একটা কাজ করব, বর্ডারটা দিব এলআই কে। আমরা এখানে বলবো ডট মেইন মেনু ইভেল এলআই, বর্ডারটা শুধু এলআই ট্যাগকে দিলাম। এবার দেখি, একটা রিলোড করেন, এই ঠিক আছে, এরকম করে এই যে এটা ইয়েতে আসছে, কিন্তু দেখতে ভালো লাগতেছে না। আমার কাছে ওইটাই ভালো লাগতেছিল, মানে বর্ডারটা না দিয়ে একটা কাজই করি, বর্ডার ডিজাইনটা সুন্দর হয় নাই আর কি। এখানে আমরা বর্ডার দিলাম, ভাল লাগলো না। এখানে আসেন, বর্ডার ছাড়া যদি রাখি তাহলে না, কন্ট্রোল জেড, বর্ডার থাকুক, একটা রিলোড দিই, আনি, বর্ডার আছে। আচ্ছা, বর্ডার আমরা দেই হচ্ছে মেনুর ভিতরে সরাসরি ইভেল, তার ভিতরে সরাসরি এলআই, তার ভিতরে সরাসরি অ্যাঙ্কর ট্যাগ, শুধু এগুলোর বর্ডার দিলাম। দেখি এবার কেমন আসে। এবার আসবে এই, এগুলোর কোনো স্টাইলই পায় নাই। আচ্ছা, তাহলে হইতেছে যে এগুলোর আলাদা আলাদা আবার স্টাইল দিতে হবে। আচ্ছা, ঝামেলা। ওকে, যাই হোক, কালার, ডিসপ্লে ব্লক, প্যাডিং, আর হচ্ছে এগুলা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এটা আলাদা দেওয়ার জন্য। ক্লিক করেন, তাহলে এই ঠিক আছে। দেখতে কি খুব একটা ভাল লাগে না, এটাও তেমন ভাল লাগে না। আচ্ছা যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, ডিজাইন নিয়ে হইতেছে ভাল লাগতেছে কি লাগতেছে না সেটা ইম্পর্টেন্ট না। মূল বিষয়টা হইতেছে আমরা আগের জায়গায় ফিরে যাব, কন্ট্রোল জেড। জি স্যার, ওইটা হ্যাঁ এটা এটা আসলে ইম্পর্টেন্ট না, আপনারা যখন ডিজাইন করবেন সিএসএস দিয়ে আপনাদের মতো করে পছন্দ মতো ডিজাইন করবেন। তো মূল বিষয়টাতে ফিরে আসি। মূল বিষয়টা হচ্ছে যে এটা তো নরমালি দেখা যাবে না, তো আমরা কি করব, আমাদের ইউএল কে, মানে সরি, এইখানে আমরা বলবো 2 নাম্বার ইউএল, এই ইউএল কে আমরা এখন ডিসপ্লে নান করে দিব, যেন এটা দেখা না যায়। সো আমরা একটা রিলোড করলে দেখবো যে এটা নাই, সো এখানে নাই। তো আমরা এখন বলবো যখন আমরা এর উপরে ক্লিক করব তখন যেন এটার ভিতরে থাকা ইউএলটা দেখা যায়, এটা আমরা এখন বলবো jQuery-র মাধ্যমে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে jQuery-তে চলে যাব, আমাদের এই যে JS, এটার ভিতরে এসে আমরা কাজ করব। তো এখানে কিছু কোড দেওয়া আছে, না এটা কোনটা, এটা তো 23 নাম্বার। আরে ভেজাল বাজায় ফেলছি, এগুলো তো অন্যগুলা। এই JS-টা বাদ দেন, দিবেন কোনটায়? এটার মধ্যে JS ইউজ করি নাই, করার তো কথা। about.html 19-এর মধ্যে দেখি তো। আচ্ছা, এখানে JS এ যে ইন্টারনাল করছি, ফাইল করি নাই এই জন্য, তাহলে আমাদেরকে ইন্টারনাল এখানেই কাজ করতে হবে। তো চলেন, সমস্যা নাই, এক জায়গায় করলেই হলো। আচ্ছা, তো আমরা এখানে এখন কাজ করব। তো কি কাজ করব? আমাদের কাজ হইতেছে আমাদের বডিকে যখন আমাদের মেনুর মধ্যে যখন ক্লিক করা হবে এলআই এর ভিতরে, তখন আমরা ওর ভিতরে থাকা এলআই গুলাকে বের করে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, এটা হইতেছে আমাদের কাজ, আর কিছুই না। ওকে, দেন আমাদের করণীয় কি হবে? আমরা বলবো ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডট
কি যেন ছিল, মেইন মেনু না, হ্যাঁ মেইন মেনু। মেইন মেনুকে আমরা অন মেথড ব্যবহার করব, এখানে লিখব ক্লিক, সরি মেইন মেনুকে সরাসরি না, বলেন মেইন মেনুর ভিতরে ইভেল, তার ভিতরে এলআই, এটাকে ক্লিক করব, এটার উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে বললাম যে যখন ক্লিক করা হবে এখানে, তখন একটা ফাংশন ঘটবে, ফাংশনের নাম হবে না ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটুকু বোঝার কথা সবার, এর আগেও দেখানো হয়েছে। তো আমরা কি করলাম, মেইন মেনুর ভিতরে যে ইভেল আছে এলআই আছে, তার উপরে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে কি আসবে, ক্লিক করলে আসবে হচ্ছে ওর ভিতরে থাকা হচ্ছে ইভেলটা। আচ্ছা দেখাই, ধরেন আমরা এখানে বললাম ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, এখন আমরা বললাম এই জিনিসটারই ভিতরে থাকা ইভেলটা হচ্ছে এখানে আসবে, ঠিক আছে, আসবে। তো এখানে আমরা এসে বলবো যে এটার ভিতরে থাকা ইভেল, আমরা এটাকে কি করতে চাই, সাপোজ স্লাইড টগল করতে চাই, স্লাইড টগল করে দিতে চাই। তো আমরা যদি সেভ করি এবার একটা রিলোড করি, তাহলে প্রবলেমটা কি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখছি আমাদের এটা স্লাইড টগল হয়ে গেছে। আচ্ছা বাট এখানে একটা ছোট্ট সমস্যা আছে, সমস্যাটা হলো আমরা যদি হোমেও ক্লিক করি তারপরেও বের হয়ে চলে আসবে। এর পিছনে কারণ কি, এর পিছনে কারণ একটাই, যে আমরা যেহেতু ক্লিক করছি এটা বের হয়ে আসছে, ঠিক আছে, ক্লিক করলাম বের হয়ে আসছে, কারণ আমরা বলছি যে এইখানে দেখেন, সরি আমরা বলছি যে মেইন মেনুর ভিতরে যে ইভেল আছে এলআই আছে, সেটাতে ক্লিক করলে মেইন মেনুর ভিতরের ইভেল এলআই ইভেল মানে 2 নাম্বার ইভেলটা বের হয়ে আসবে। ক্লিক করলাম এলআই এ, বের হয়ে আসবে এইটা। তো এখন দেখেন এইটাও কিন্তু এলআই, এটাও এলআই, এটাও এলআই, সবই এলআই। তো আমরা যেটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে, আমরা যেইটার মধ্যেই ক্লিক করব না কেন আমাদের সার্ভিসের এটা বের হয়ে আসবে, ঠিক আছে। যদি এমন হইতো যে এইচটিএমএল এ, আমরা আবার একটু উপরে যাই, আমাদের মেনুটা কই, আবার একটু খুঁজে বের করি, মেনুটা হেডারের মধ্যে আছে, এই যে এই জায়গায়, ধরেন এই যে সার্ভিস, ওকে, আমরা এটাকে জাস্ট কপি করলাম, কোর্সের আন্ডারে নিয়ে যাচ্ছি, কোর্সের আন্ডারে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত রেখে, সরি কেমন লাগে, ট্যাব দিলে কাজ করে না। আচ্ছা যাই হোক, এটুকুনি থাকুক। আচ্ছা দেখেন এখানে যেটা বলতেছিলাম, আমরা দুইটা নিছি, কিন্তু এই যে এটার ভিতরেও কিন্তু আমরা হচ্ছে নিছি। এখন যদি দেখেন, ও আচ্ছা একটু চেঞ্জ করে দিই, এগুলো শুধু সার্ভিসের পরিবর্তে, সার্ভিসের পরিবর্তে এখানে লিখে দিলাম কোর্স, এরকম লিখে দিলাম, একটা রিলোড করেন দেখেন। এবার যদি আমরা হোমে ক্লিক করি, দেখেন সার্ভিসের গুলাও বের হয়েছে, এই ইয়ের গুলাও বের হয়েছে, এটাকে কি বলে, কোর্সের গুলাও বের হয়েছে। তো এটা একটা ঝামেলা না আসলে, আমরা ক্লিক করব সার্ভিসের মধ্যে, বের হবে শুধু সার্ভিস। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এভাবে কল করলে চলবে না, অর্থাৎ আমরা যে কোয়েরিতে ছিলাম এই জায়গাটার মধ্যে সেভাবে কল করলে চলবে না, যে এলআই কে ক্লিক করলে এলআই এর ভিতরের ইমেল আসবে, এলআই এর ভিতরের ইমেল বলতে সব ইমেলকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জাস্ট বলবো এই জায়গাটায় বলবো দিস, মানে হচ্ছে যার উপরে ক্লিক করলাম সে নিজেই, ঠিক আছে, সে নিজে ডট, এটা আপাতত বাদ দেন, সে নিজেই, যাকে ক্লিক করলাম সে নিজেই ডট, তার কি হবে, তার চাইল্ড, তো এখানে লিখবেন তার চিলড্রেন, এটা একটা মেথড। ওই চিলড্রেনের নাম কি, ওই চিলড্রেনের নাম হচ্ছে ইভেল। এবার এটাকে বলবেন স্লাইড টগল, ঠিক আছে। তাহলে কি ঘটলো, মেইন মেনুর ভিতরে যদি ইভেল থাকে, তার ভিতরে যদি এলআই থাকে, সেটার উপরে যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন তৈরি হবে, ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট, ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তার ভিতরে এই দিস মেথড ব্যবহার করবেন কেন, মানে সরি দিস প্রপার্টিটা, ইয়েটা কেন ব্যবহার করবেন, কারণ হইতেছে যে আমরা যার উপরে ক্লিক করলাম তারই একটা চিলড্রেন আছে, ডট চিলড্রেন ইভেল। তবে দিস যখন ব্যবহার করবেন তখন কোটেশন দেওয়া যাবে না, তখন সরাসরি দিস লিখতে হবে, ঠিক আছে। তো এখানে লিখবেন দিস ডট চিলড্রেন, তার চিলড্রেনের নাম কি, ইভেল। এবার আসি এই এলআই এর চিলড্রেনের নাম কি, ইভেল, আমরা জানি এলআই এর ভিতরেই তো ইভেল ছিল, তো ওইটা স্লাইড টগল হবে, এখন আর কোনো সমস্যা হবে না। তো এখন যদি রিলোড করেন, ক্লিক করলেন, ক্লিক করার পরে সার্ভিসে ক্লিক করলে সার্ভিসই আসবে, ঠিক আছে। আবার যখন আপনি হচ্ছে যে কোর্সের মধ্যে ক্লিক করবেন তখন কোর্সই আসবে, ক্লিক করলেন এই
কোর্সে ক্লিক করলেন, এই ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এভাবে আপনার যারটার মধ্যে ক্লিক করবেন শুধুমাত্র তারটাই বের হয়ে আসবে। এই হচ্ছে আপনার যেটা চাচ্ছিলেন ওইটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন ক্লিক করলাম তখন আমার এখানে ওই যে একজন বলতেছিল যে আইকন থাকবে। আইকন থাকলে কি হবে? আইকন থাকলে জাস্ট ক্লিক করলে আপনি হচ্ছে আইকনটা দিয়ে দিবেন এখানে, জাস্ট আইকনটা দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আইকনটাকে আমি চেঞ্জ করব কি না, ঠিক আছে, এই হতেছে বিষয়। তো আইকন যখন চেঞ্জ করবেন তখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে আইকনের ইয়েটা পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে। যখন ক্লিক করা হবে তখন আইকনের যে ক্লাস সেই ক্লাসটা পরিবর্তন করে দিতে হবে। এখন আপনাদের ইয়ে দেখানো হয়েছে না, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, অ্যাড অ্যাট্রিবিউট, রিমুভ অ্যাট্রিবিউট, সেটার মাধ্যমে আপনাকে সেটা করে দিতে হবে। যে আমি যেটার মধ্যে ক্লিক করব, যেই এলআইটার মধ্যে ক্লিক করব, ওই এলআইয়ের ভিতরে যে আই ট্যাগ বা সেটার যে ক্লাস সেই ক্লাসটা আমি চেঞ্জ করে দিতে চাই। সেটা কেমন? ধরেন আমার এখানে আপনার সাপোজ জাস্ট একটার মধ্যে দেখেন, স্যার একটা করে দিবেন। আমরা যদি এর মধ্যে যাই, আমরা আমাদের হেডারটা কোথায়, হেডারটা কোথায়, এটা ধরেন এই যে আই ট্যাগ, এখানে আমি একটা ইয়ে নিয়ে আসতে চাচ্ছি, এই ধরেন এইটা সাপোজ কন্ট্রোল সি, কোনটা এটা, এই যে অ্যাঙ্কর ট্যাগ সার্ভিসের পাশে আমি এটাকে রাখলাম আপাতত। এখন যদি আমি একটা রিলোড করি তো দেখেন ক্লিক করার পরে আমার অ্যাঙ্কর ট্যাগ তো আবার ব্লক এলিমেন্ট, তাহলে আমাকে যেটা করতে হবে এটাকে কাট করে হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে, না হয় অ্যাঙ্কর ট্যাগকে ব্লক এলিমেন্ট রাখা যাবে না। তো আমি আপাতত অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই রাখলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইয়ে আসছে। তো আপনি এটাকে জাস্ট চেঞ্জ করে দিবেন। এখানে টাইমস আছে, এটাকে কি দিবেন, অ্যাঙ্গেল ডাউন, সেভ করে দিবেন। ব্রাউজার একটা রিলোড করেন, ক্লিক করলেন, দেখেন এবার আসে নাই, অ্যাঙ্গেল ডাউনই তো হওয়ার কথা ছিল। ও স্পেলিং ভুল করছি। এরর ডাউন দেন। এবার একটা রিলোড করেন, এই যে দেখেন এরকম একটা আসছে। এবার স্টাইল করে যদি আপনি এবার এটাকে কোথায় রাখবেন, ডানে রাখবেন না বামে রাখবেন সেটা আপনার ব্যাপার। তো জাস্ট দেখাচ্ছি। এখন এটা দেখলাম যে আমরা এখানে একটা আইকন আছে, ক্লিক করা মানে হইতেছে এখানে আসবে। বাট আমরা চাইতেছি যখন এটার উপর আমরা ক্লিক করব তখন হচ্ছে কি হবে, এটা সাপোজ ঘুরে যাবে, ঠিক আছে। যখন ক্লিক করব তখন এটা সাপোজ ঘুরে যাবে। তখন আপনি কি করবেন, যার উপরে ক্লিক করা হচ্ছে তার এই যে ক্লাসটা, ক্লাসের নামটাকে আপনি হতেছে যে হচ্ছে যে এই কি বলে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। কেমন, ধরেন আপনার কই গেল, ও এটা তো সিএসএস ফাইল, ও বারবার হচ্ছে বাইরের ফাইলে চলে যায়। আমাদের তো এটার মধ্যেই কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে। তো দেখেন আপনি এখানে ক্লিক করবেন, যার উপরে ক্লিক করতেছেন, যেমন এটার উপরে যে এটার উপরে এলআই ট্যাগের মধ্যে আপনি ক্লিক করতেছেন, ক্লিক করার পরে কি হইতেছে, ভিতরের ইমেলটা বের হয়ে আসতেছে। এটাতে একটা কাজ গেল। আপনি চাইতেছেন আরো একটা কাজ হবে, যার উপরে ক্লিক করতেছেন ডলার ফার্স্ট ব্র্যাকেট দিস, তার যদি চিলড্রেন থাকে বা তাকে চিলড্রেন না লিখে এখানে বলতে পারেন ফাইন্ড, ঠিক আছে। ফাইন্ড আরেকটা মেথড, চিলড্রেনের মতোই ভিতরে যা কিছু আছে সব। চিলড্রেন হচ্ছে সরাসরি চিলড্রেন, ঠিক আছে। আর ফাইন্ড যদি দেই তাহলে এটার ভিতরে যা আছে তাই। তো এটার ভিতরে যদি ফাইন্ড করেন আই ট্যাগ, ঠিক আছে, বা আই ট্যাগকে না ধরে সরাসরি ক্লাসের নামটা ধরেন। আমরা যদি ক্লাসটাকে আবার একটু খুঁজে বের করি এখান থেকে, সরি একটাকে ছিলাম ওই জন্য, এই যে ক্লাসটা, ধরেন এই ক্লাসটা, এটাকে যদি ধরলাম, ধরে আমরা কি করলাম যে ক্লিক করলে কই 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 কই, ঠিক আছে, এইটা, এই যে এটা, এই যে ক্লাসটা কি করলেন, ডলার দিস ডট ফাইন্ড, আপনি হচ্ছে যে যখন যেটার উপরে ক্লিক করলেন তার ভিতরে তুমি খুঁজবা, কাকে খুঁজবা, আই ডট এইটাকে, ঠিক আছে, করে বলবেন ডট রিমুভ ক্লাস, রিমুভ রিমুভ ক্লাস, এটা হইতেছে আরেকটা মেথড, রিমুভ ক্লাস করবেন, ঠিক আছে। তো ওই বা না আগে রিমুভ ক্লাস করেন না, আগে অ্যাড ক্লাস করেন,
আগে বলেন অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস হবে এইটাকে কপি করেন, এইটাকে কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে দিয়ে দেন আপ। এখানে একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসের নাম কি হবে আপ, ঠিক আছে। দিস ডট ফাইন্ড, এইটাকে ধরছেন, ধরে বলছেন অ্যাড ক্লাস, এটার মধ্যে একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসের নাম হবে এইটা, ঠিক আছে। অ্যান্ড আবার বলবেন ডট রিমুভ ক্লাস, ক্লাসের নাম কি হবে এই ক্লাসটা। একবার দিলাম, দেখি একবারে দিলে কাজ করে কিনা। তো রিলোড করেন, রিলোড করার পরে ক্লিক করেন, এবার ক্লিক করেন, এই যে দেখেন এটা রিমুভ ক্লাস অ্যাড হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, আরেকটা ক্লাস অ্যাড হয়ে গেছে। বিষয়টা কি দাঁড়াচ্ছে আবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমরা বলছি যে যখন ক্লিক করা হবে তখন ফাইন্ড করো, কাকে ফাইন্ড করো, আই ডট এফ এ অ্যাঙ্গেল ডাউন, মানে হইতেছে আমরা ওই যে ফন্ট অসমের আইকনটাকে কল করলাম, আইকনটাকে কল করে বললাম অ্যাড ক্লাস করো, এটার সাথে কি ক্লাস অ্যাড করব, অ্যাঙ্গেল আপ, ডাউন ছিল আপ করলাম, রিমুভ করে দিতে হবে আবার কাকে, অ্যাঙ্গেল ডাউনকেই, কারণ অ্যাঙ্গেল ডাউন যদি রিমুভ না হয় তাহলে এটা অ্যাড হয়ে তো লাভ নেই, তো এটাকে আবার আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, ঠিক আছে। তাই আমরা এটাকে আবার রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে তখন আর এই অ্যাঙ্গেল ডাউন ক্লাসটা থাকলো না, থাকলো কোনটা, অ্যাঙ্গেল আপ। আর আমরা জানি আপ থাকলে কি হবে, আইকনটা চেঞ্জ হয়ে যাবে, আইকনটা চেঞ্জ হয়ে গেল। এই হতেছে বিষয়, এভাবে মাথা খাটায় কাজ করতে হবে, ঠিক আছে। অনেক কিছুই আছে, মানে আপনার একটা কোর্সে এই 22টা 23টা ক্লাসে আসলে পৃথিবীর মানে সব কিছু দেখানো সম্ভব না। আপনাদেরকে মাথা খাটাইতে হবে, কাজ করতে হবে, রিসোর্স খুঁজে বের করতে হবে। যে কোয়েরি শিখলে যে কোয়েরি ওয়েবসাইটে যাবেন, ইউটিউবে যাবেন, গুগলে সার্চ করবেন, W3 স্কুলসে যাবেন, আপনারা সব কিছু কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝে গেছেন। এখন একটা কোড দেখলে আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা এইটা হইতেছে এই কাজ, ঠিক আছে। এখন যে কোয়েরির মেথড কোনটা, যে কোয়েরির কি বলে সিলেক্টর কোনটা, কোনটা অবজেক্ট, এই জিনিসগুলো এখন আপনারা বুঝে গেছেন। এখন কাজটা কি করতে হবে, শুধুমাত্র নিজেদেরকে ট্রাই করতে হবে, নিজেরা ট্রাই না করলে হবে না। আপনি যদি মনে করেন যে আমি একটা কোর্স করলাম আর অনেক কিছু পেয়ে গেলাম, ব্যাপারটা এমন হবে না। যেহেতু ক্লাস সংখ্যাও খুব একটা বেশি না, ক্লাস সংখ্যা হচ্ছে 22টা 23টা, ঠিক আছে। সো এই কারণে আপনার দেখা যায় যে অনেক কিছুই দেখানো সম্ভব হয় না। যতটা শর্টে যতটুকু মানে সবচেয়ে বেশি যতটুকু দেয়া যায় সেটা হচ্ছে যে কি বলে দেখানো হয়েছে। এখন শুধুমাত্র আপনাদের কি করতে হবে, এই পথটা ধরে আরো প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস করবেন মোটামুটি আরো 1.5 থেকে 2 মাস নিজে নিজে, হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট দেখে। আচ্ছা আমাদের ইয়েটা শেষ হয়ে গেছে, ওকে আমরা এটা ক্যান্সেল করে দেই। আচ্ছা শুরু করি আবার। যেটা বলতেছিলাম যে সবার খুব প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, ওই ওয়েবসাইটটাকে নকল করার চেষ্টা করবেন, একটা বিষয়। আর পিএইচডি তো করবেনই, আপনাদেরকে তো অনেকগুলো পিএইচডি দেওয়া হয়েছে, এই পিএইচডি গুলা নিজেরা সবাই হচ্ছে যে করার চেষ্টা করবেন, এটা হচ্ছে বিষয়। আর ওয়েবসাইট দেখে নকল করার চেষ্টা করবেন, যে এই ওয়েবসাইট হয়েছে এটাকে ক্লোন করি বসে বসে। আপনার তো আর কোনো ইয়ে নাই, মানে এটা এটা তো আপনি নকল করলেন না কি করলেন, এটা তো আর কোনো ক্লায়েন্টকে দিচ্ছেন না। আপনি চেষ্টা করবেন যে দেখি তো এটার মতো করে বানাই, ফেসবুকের লগ ইন পেজটা নেবেন, বানানোর চেষ্টা করবেন, দেখবেন পেরে গেছেন। তারপর ধরেন অন্য একটা ওয়েবসাইটে গেলেন, দেখে চিন্তা করলেন যে এটাকে একটু ডিজাইন করতে থাকি, ব্যাস এটাকে ডিজাইন করার চেষ্টা করবেন। এরকম ডিজাইন করতে থাকবেন, ডিজাইন করতে থাকবেন, একটা সময় দেখবেন মোটামুটি হচ্ছে যে সবকিছু হয়ে গেছে, ঠিক আছে। এরকম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা।
ঠিক আছে? তো আর হচ্ছে কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে সেটা ইয়ে করার জন্য, বুঝায় দেওয়ার জন্য। মেসেঞ্জার গ্রুপে তো আছেই, ক্লাসে জয়েন না হলেও মেসেঞ্জার গ্রুপে জানাবেন অথবা স্যার আপনি কি আমাকে পার্সোনালি মেসেজ করবেন। মেসেঞ্জার গ্রুপে থাকবেন? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে থাকবো। অথবা আমাকে সরাসরি আপনারা ইয়েতেও মেসেজ করতে পারেন, পার্সোনালিও টেক্সট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো যখন স্যার প্রয়োজন হবে আমাকে জানাবেন, আমি ট্রাই করব হেল্প করার জন্য। ঠিক আছে? আর নিজেরা ট্রাই করবেন যে একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেম থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই জিনিসটাও আপনারা নিজেরা হচ্ছে যে ট্রাই করবেন। ঠিক আছে? তো মূল বিষয়টা যেটা বললাম যে সেটা হচ্ছে যে আসলে একটা ছোট কোর্স থেকে আসলে সবকিছু যে মানে একদম এটা এভাবেই করলে এটা হয়, ওইটা এইভাবেই করলে এটা হয়, এরকম না। ছোট একটা কোর্স, যেহেতু 22টা 23টা ক্লাস, তো এটা আসলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার 22টা 23টা ক্লাসে আসলে মূলত সবকিছুরই একটা ইয়ে থাকবে, প্যাকেজ আছে, বাট একদম এভরিথিং দেখানো সম্ভব হয় না। এটা 22টা 23টা না, যদি 36টা ক্লাসও দেওয়া হয় তারপরেও হয় না। যেমন আমার যেই ইয়েটা আছে বিজেট আইটি, একটা ওয়েবসাইট আপনাদের সাথে পরিচয় আছে, এখানেও কিন্তু ওয়েব ডিজাইনের একটা কোর্স আছে। এখানে প্রায় 35টা ক্লাস, 35টার বেশি ক্লাস। ঠিক আছে? 35টা কি মেইন ক্লাস, মডিউল অনুযায়ী 35টা ক্লাস, এরপরে আরো এক্সট্রা কিছু ক্লাস আছে। ঠিক আছে? তো ওইখানেও কিন্তু হচ্ছে যে হিউজ দেখানো হয়েছে, তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় যে আরো কিছু জিনিস মাঝে মাঝে দেখাবো। ওইটা যেহেতু হচ্ছে যে আপনার একটা রেকর্ডেড কোর্স, সো যার কারণে হচ্ছে যে আমি আমার যখন সময় হয় তখনই একটা নতুন কিছু নিয়ে ভিডিও তৈরি করি, তারপর আবার আপলোড দিয়ে দিই। মানে ওটা হচ্ছে লাইফ টাইম আর কি, যে চলতে থাকবে। ঠিক আছে? তো ওইটার মধ্যে ওই 35টা ক্লাস হচ্ছে মেইন, যেগুলো হচ্ছে যে কোর্সের মডিউল অনুযায়ী দেখানো। ওতেও মনে হয় যে ওইটাও কিন্তু শেষ নেই, আরো এক্সট্রা ক্লাস হচ্ছে অ্যাড হচ্ছে। মানে প্রায় যখনই সময় হয় নতুন একটা কিছু তৈরি করে হচ্ছে যে দেখাই। তো এই যে বিষয়গুলা শেষ নাই, কোনো কিছুরই শেষ নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। আর হচ্ছে ইশিকন তো আসলে অনেক ক্লাস বাড়াইতে পারে না, সেটা হচ্ছে বিষয়। এখন আপনারা হয়তো অনেকে আবার ভাববেন যে ইশিকন তো ক্লাস বাড়াইলেই পারে, ওরা কেন আমাদেরকে 35টা 40টা ক্লাস দিচ্ছে না? তো এটা কেন দিচ্ছে না, কারণ স্বাভাবিক কারণ হচ্ছে যে আপনার প্রতিটা ক্লাসের জন্য ইশিকনের অনেক খরচ আছে। যেমন আমাকে তাদের পেমেন্ট করতে হবে, আমি তো তাদেরকে ছাড় দিব না। আমি যতগুলো ক্লাস নেব আমাকে আমার পেমেন্ট আমাকে দিতেই হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আমাকে পেমেন্ট দিতে গেলে হচ্ছে যে ক্লাস বাড়াইতে গেলে তাদের কোর্স ফি বাড়াইতে হবে। তো কোর্স ফি বাড়াইলে আবার আপনাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা দেখা যাচ্ছে যে মাত্র 1400-1500 টাকায় একটা কোর্স করতেছেন, যেই কোর্সটাই মানে সেম ধরনের কোর্স, যেটা হচ্ছে যে এটা থেকে একটু কি বলে একটু ভালো, সেটা হচ্ছে যে আপনার অন্যান্য ইনস্টিটিউট গুলাতে আপনি যখন অফলাইনে করতে যাবেন সেই কোর্সটাই হয়ে যায় 8 থেকে 10,000 টাকা, 12,000 টাকা, ইনস্টিটিউট ভেদে এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার যে আপনার যেহেতু ইশিখন অনেক কমে দিতে পারতেছে, এর কারণ হচ্ছে তাদেরকে ওই সীমিত ইয়ের মধ্যে যতটা বেস্ট দেওয়া যায় আর কি সেটা দেওয়ার চেষ্টা করতেছে। এই হচ্ছে বিষয়। তো আপনাদের অল্প অল্প খুব অল্প খরচে একটা কোর্স করতে পেরেছেন। এখন এই কোর্সটা থেকে যা যা শিখেছেন আপনাদের করতে হবে কি, এই শিখাটা আপনাদের পুঁজি করে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে যাব এখন। তারপর হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব ভবিষ্যতে কি কি করা উচিত হবে না হবে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। শুধু একটা জিনিস দেখায় নিয়ে আসি, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। এই সম্পর্কে মোটামুটি আপনাদের সবারই একটা ধারণা থাকা উচিত, এবং আছেও আমি মনে করি, তারপরে একটু বলে রাখি। দুইটা জিনিস আমরা প্রায় নাম শুনি, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইন জিনিসটা কি? ডোমেইন জিনিসটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের ঠিকানা। যেমন আমরা যখন ফেসবুকে যাই, facebook.com-এ গেলাম, এই facebook.com-টা হচ্ছে মূলত ডোমেইন। ঠিক আছে? আর হোস্টিং কোনটা? আচ্ছা, কে যেন বারবার মেসেজ করতেছে গ্রুপে, দেখি তো। আচ্ছা, কেউ একজন ক্লাসে জয়েন করতে পারে নাই। আচ্ছা, যাই হোক, জয়েন করে ফেলবেন হয়তো কিছুক্ষণের মধ্যেই। তো যেটা বলতেছিলাম যে আপনার কি যেন বলতেছিলাম, ডোমেইন। ধরেন facebook.com-এ গেলাম, facebook.com এটা হচ্ছে অ্যাড্রেস, এটাই হচ্ছে ডোমেইন। আর facebook.com তৈরি করতে গিয়ে, ডিজাইন করতে গিয়ে, ডেভেলপ করতে গিয়ে যে ফাইলগুলো রাখা হয়েছে একটা জায়গায়, এই জায়গাটা কিনতে হয় সার্ভার থেকে, সেটাকে আমরা হোস্টিং বলে থাকি। তো এগুলো আসলে আমরা কোথা থেকে কিনবো? অনেক জায়গা আছে যেখান থেকে আপনারা কিনতে পারেন। যেমন ইশিখন একটু আগে বলে গেল
ইশিকনেরও হচ্ছে ডোমেইন হোস্টিং বিজনেস আছে, আপনারা চাইলে ইশিকন থেকেও কিনতে পারেন। আমি সবসময় সাজেস্ট করি যে বাইরে থেকে কেনা ডোমেইন হোস্টিং, আর হচ্ছে ডোমেইনটা সবসময় নিজে কেনা, অন্য কাউকে দিয়ে না কেনানো, বা একদম বিশ্বস্ত কাউকে দিয়ে কেনানো, ঠিক আছে? কারণ বাংলাদেশ মানেই হইতেছে যে আপনার ধান্দাবাজের দেশ। এটা খুবই শুনতে খারাপ দেখা গেলেও সত্যি, আপনারা সবাই জানেন, সবাই ধান্দাবাজি করে বেড়ায়। তো এখানে আসলে আপনার অনেক প্রোভাইডার আছে যারা হইতেছে আপনার কাছ থেকে ডোমেইন তারা কিনে দিবে, আপনি তাকে টাকা দিবেন, ডোমেইন কিনে দিবে, প্রথম বছর আপনাকে অনেক ছাড়ও দিবে। ভালো কথা, ছাড় এটা সবাই দেয়, এটা বিষয় না, প্রথম বছর সবাই ছাড় দেয়, ভালো খারাপ সবাই দেয়। বাট প্রবলেমটা হচ্ছে তারা যে ডোমেইনটা কিনে, আপনার ডোমেইন, আপনার বিজনেসের ডোমেইন আপনার নামে কিনবে না, তারা কিনবে তাদের নামে। নেম ট্রান্সফার যখন আপনি করাতে চাবেন, তখন আপনার কাছে যদি আপনার বিজনেস অনেক বড় হয়ে যায়, তো দেখা যাবে যে আপনার কাছে একটা হিউজ পরিমাণ টাকা তারা চাবে যে নেম ট্রান্সফার করানোর জন্য। আর প্রতি বছর তাদের পিছনেই দৌড়াইতে হবে রিনিউ করার জন্য, কারণ ডোমেইন আর হোস্টিং কখনোই একবারে কিনে ফেলা যায় না। আপনাকে প্রতি বছরের জন্য, মানে 1 বছর 2 বছরের জন্য কিনতে হবে, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 5 বছরের জন্য, এরকম। তো এই জিনিসগুলো কিভাবে কিনতে হয় তার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা আমি এখন দেখাবো না, কারণ কিনতে গেলে তো আমার টাকা লাগবে। এখন নিজের পকেট থেকে অযথা একটা ডোমেইন হোস্টিং তো কেনা যায় না, তাই না? আর প্রতিটা ব্যাচে যদি এরকম কিনে কিনে দেখাই, তাহলে তো আমি ফকির হয়ে যাব। তো এই জন্য আমি আপনাদেরকে দেখাবো না, তবে আমার ওই বিজেট আইটির একটা ভিডিও আছে, যে ভিডিওর মধ্যে আমি কিনে দেখিয়েছি যে কিভাবে একটা ডোমেইন, একটা হোস্টিং কিনতে হয়। তো ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হচ্ছে যে ওই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনারা হচ্ছে যে ইয়ে করবো। তবে এখানে একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র ওই ভিডিওটাই দিব। ওই ভিডিওটা পাওয়ার পরে আবার অনেকে বলে যে স্যার ভিজিটারের কি এই ধরনের একটা ভিডিও আছে, থাকলে দিয়েন তো। আবার আরেকজন বলে এই ধরনের কি আরেকটা ভিডিও আছে, আমাকে একটু দিয়েন তো। এরকম একটা বিষয় থাকে, এটা দেওয়া যাবে না, কারণ ওইটা ভিজিটারটি সম্পূর্ণ আলাদা একটা ইনস্টিটিউট ইশিকন থেকে, সো ওইটা দেওয়া পসিবল হবে না। যদি আপনাদের পুরো কোর্স দরকার পড়ে, তখন আপনারা কোর্সটা পারচেস করে নেবেন। বাট ডোমেইন হোস্টিং এর যে ভিডিওটা, সেটা আমি আপনাদেরকে এমনিতেই দিয়ে রাখবো, যেন হচ্ছে যে আপনারা বুঝতে পারেন যে কিভাবে একটা ডোমেইন আর হোস্টিং কিনতে হয়, ঠিক আছে? ও যখন কারো প্রয়োজন পড়বে তখন কিনে নেবেন। তবে একটা বিষয় অ্যাড করে রাখি, ডোমেইন হোস্টিং কেনার জন্য অবশ্যই আপনার মাস্টার কার্ড দরকার পড়বে, যেখানে ডলার থাকবে। ডলার যদি না থাকে, তাহলে হচ্ছে যে আপনি কিনতে পারবেন না। মাস্টার কার্ড মানেই যে হচ্ছে যে ভিসা বা মাস্টার কার্ড মানেই যে ডলার থাকবে, এমন কিন্তু না। আপনার ভিসা বা মাস্টার কার্ড হলেই কেনা যাবে না। বাংলাদেশে যে ভিসা মাস্টার কার্ডগুলো আছে, সেগুলো আপনার যেগুলো হয় নর্মালি, যেগুলো দেয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে, সেভিংস অ্যাকাউন্টের সাথে, তো সেগুলোতে শুধুমাত্র টাকা সাপোর্ট করে, ডলার সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে হবে, বিভিন্ন ব্যাংক প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে কোন কোন ব্যাংক করে, তাদের মধ্যে আছে ইবিএল আছে, সিটি ব্যাংক আছে। তো আপনাদের এরকম আরো অনেকগুলো ব্যাংক আছে, মোটামুটি একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন যে কারা কারা ডুয়েল কারেন্সি দেয়। তবে কখনোই ক্রেডিট কার্ড নিতে যাবেন না, ক্রেডিট কার্ডে অনেক ঝামেলা, এবং ক্রেডিট কার্ডে আপনাকে ফকির বানায় ছেড়ে দিবে। তো ক্রেডিট কার্ড শব্দটা শুনতে খুব ভালো লাগে, বাট কখনোই ক্রেডিট কার্ড নেবেন না। ডেবিট কার্ড পাওয়া যায়, যেটাতে আপনি আপনার যখন প্রয়োজন পড়বে আপনি ডলার রিচার্জ করে কাজ করবেন, ব্যাস কাজ শেষ। কিন্তু ক্রেডিট কার্ড হলে দেখা যাবে যে আপনার প্রতি মাসে একটা এক্সট্রা খরচ যাবে। সো এইসব থেকে দূরে থাকেন, আমি হেট করি ক্রেডিট কার্ডকে, ঠিক আছে? সো ক্রেডিট কার্ড সবগুলোতে ডুয়েল কারেন্সি হয়, যে কোনো ব্যাংকে যান না কেন ক্রেডিট কার্ড নেওয়া মানে ডুয়েল কারেন্সি দিবে। কিন্তু ক্রেডিট কার্ড নিলেন তো ফাঁসলেন, একটা ফাঁদে পা দিলেন ব্যাংকের, এরপর থেকে আপনাকে ফকির বানানো তারা শুরু করে দিবে। সো ক্রেডিট কার্ডে কেউ যাবেন না, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সাজেশন একটা। আচ্ছা গেল, তো ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হবে সেটা তো বললামই, দেখা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা আপনারা এইখান থেকে পাবেন না, মানে ইশিখন থেকে ডাউনলোড করতে পারবেন না, যেহেতু ভিন্ন একটা পারপাসে। সো ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কার কাছে দিব, আচ্ছা কার সাথে আমার বেশি কথা হয় একটু দেখি। আমার সাথে সম্পদ বারোই, ওনার সাথে বোধহয় মাঝে মাঝে কথা হয়। তো আমি এই সম্পদ বারোয়ের কাছে দিয়ে দিব, ঠিক আছে ভিডিওটা। আর আপনি হচ্ছে অন্য সবাইকে দিয়ে দিবেন, পার্সোনালি মেসেজটা করে দিয়ে দিবেন, যেহেতু ইশিখনের মাধ্যমে দিব না, যেহেতু আচ্ছা সমস্যা নেই, আমার দেখতে আমি দিয়ে দেবো। যেহেতু একটা ভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে মানে ভিডিও, তাই হচ্ছে যে ইশিখনের মাধ্যমে দিব না, আপনারা হচ্ছে আমি দিয়ে দিব মেসেঞ্জারে, আপনারা যার যার সাথে নিজেরা শেয়ার করে নিয়েন, ঠিক আছে? ওনার সাথে সবাই যোগাযোগ করেন সম্পদ বারের সাথে। আচ্ছা,
আর কি যেন বলে, হ্যাঁ, আর ওটা কোথায় থেকে কিনবেন, একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে namecheap.com, আমি সবসময় এখান থেকে কিনি এবং ওই ভিডিওটার মধ্যে এখান থেকেই কিনে দেখানো হয়েছে। তো আপনারা এখান থেকেও নিতে পারেন। এছাড়াও আরো অনেক আছে প্ল্যাটফর্ম, গোড্যাডি আছে, ব্লু হোস্ট আছে, এরকম অনেক আছে যেখান থেকে আপনারা হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। এখান থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই, তবে এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য সবসময় আমি এখান থেকে কিনি। আর এছাড়াও বাংলাদেশি প্রোভাইডারদের কাছ থেকে যদি কখনো কিনেন তাহলে কিনতে পারেন, তবে আমি রিকমেন্ড করব বাংলাদেশি প্রোভাইডারদের কাছ থেকে কিনেন, আর যার কাছ থেকে কিনেন ডোমেইনটা সবসময় নিজের হাতে কিনবেন, মানে নিজের অ্যাকাউন্ট দিয়ে এই যে নেমচিপ, গোড্যাডি এই জাতীয় কোনো জায়গা থেকে কিনে নেবেন, নিজে কিনবেন। এতে করে কি হবে, ডোমেইনটা আপনার কাছেই থাকবে, অন্য কারো কাছে থাকবে না। কারণ ডোমেইন নিয়ে যদি কেউ দুষ্টামি ফাজলামি করে তাহলে সমস্যা, হোস্টিং নিয়ে করলে সমস্যা নাই। যেমন ধরেন আমি আজকে ফেসবুকের ডোমেইনটা কোনোভাবে কিনে ফেললাম, ধরেন মানে সাপোজ, কিনতে পারবো না কারণ ফেসবুক প্রতি 5 বছরের জন্য রেজিস্টার করে রাখে। সাপোজ আমি ফেসবুকের ডোমেইনটা কিনে ফেললাম, হঠাৎ করে আমি পেয়ে গেলাম যে ফেসবুক সাপোজ ভুলে গেছে কোনো কারণে, সামহাউ, মানে এটা হবে না বাট সাপোজ হয়ে গেছে, তারপর আমি কি করলাম, ফুট করে কিনে ফেললাম। এখন ফেসবুকের যেই মালিক মার্ক জুকারবার্গ, সে মাথা খারাপ হয়ে যাবে। কেন? কারণ যখনই মানুষ facebook.com-এ যাবে তখন সে ফেসবুকের যে অ্যাকচুয়াল ওয়েবসাইটটা, মানে এখন যেটা আপনারা ইউজ করেন, তখন তো সেটা থাকবে না, কারণ ডোমেইনটা তো আমি facebook.com কিনে ফেলছি। এবার আমি আমার হোস্টিং এর সাথে এটা কানেক্ট করে কি যেভাবে দিব সেভাবেই মানে যেটা রাখবো সেটাই হবে। আমি যদি এই টাইনি ওয়ান ওয়েবসাইটটা এই টেমপ্লেটটা যদি আপলোড করে রাখি তাহলে facebook.com-এ যে আসবে সে এটাই দেখতে পাবে। ঠিক আছে? তো মার্ক জুকারবার্গের মাথা টাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কোনো কারণে যদি আমি ফেসবুকের হোস্টিংটা হ্যাক করে তাদের যত ফাইল আছে সব ফাইল আমি রিমুভ করে দেই, তাহলে মার্ক জুকারবার্গের তেমন বেশি মাথা খারাপ হবে না। কেন? কারণ তার ডোমেইন আছে, ঠিকানাটা আছে। হোস্টিং এর সব ফাইল আমি না হয় নিয়ে নিলাম, নিয়ে একদম সবকিছু ফেলে দিলাম, সেটাতে কোনো সমস্যা নাই। কেন? কারণ তার তো ব্যাকআপ আছে, কারণ এত বড় ওয়েবসাইট তারা তো আর ব্যাকআপ ছাড়া রাখে নাই, তারা ব্যাকআপ রেখে দিছে। তাদের হয়তো কিছুদিন সময় লাগবে আবার নতুন করে ওই ডোমেইনটার সাথে নতুন একটা হোস্টিং এ কানেক্ট করে ফাইলগুলো আবার নতুন করে ঠিকঠাক করা, অল্প কিছুদিন সময় লাগবে, হয়তো টুকিটাকি জায়গায় ঝামেলা হবে, এগুলো হয়তো তারা অল্প কিছুদিনের মধ্যেই ফিক্স করে ফেলবে। কিন্তু তার ওয়েবসাইটটা কিন্তু তার কাছেই থাকলো, তার ওয়েবসাইটে তো আমার কোনো সমস্যা হলো না। কিন্তু যদি আমি ঠিকানাটা নিয়ে নিতে পারি তাহলে শেষ, তাহলে আর facebook.com আর থাকলো না, তখন এটা নামই পরিবর্তন করে নতুন একটা নাম দিতে হবে এবং নতুন ভাবে মার্কেটিং করতে করতে এই facebook.com-কে আবার নতুন থেকে শুরু করতে হবে। সেই জন্য ডোমেইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। হোস্টিংও ইম্পর্টেন্ট, হোস্টিং এর ফাইলগুলো ইম্পর্টেন্ট, কারণ হোস্টিং আপনার ফাইলগুলো থাকবে, ফাইলগুলো সবসময় ব্যাকআপ রাখতে হবে, অর্থাৎ আপনার কাছে রেখে দিতে হবে, যেন কখনো যদি কোনো কারণে আপনার হোস্টিং ক্র্যাশ করে, হোস্টিং এর ফাইলগুলো যদি কোনো কারণে রিমুভ হয়ে যায় বা কেউ হ্যাক করলো, যে কোনো কিছুই হতে পারে, তো যদি কোনো কারণে এরকম কোনো সর্বনাশ হয় সেক্ষেত্রে আপনার কাছে ব্যাকআপ ফাইল থাকবে, আপনি অন্য হোস্টিং নিয়ে সাথে সাথে সেটাকে আবার ঠিকঠাক করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা হবে না। সেই জন্য ডোমেইনটা সবসময় নিজে কেনার চেষ্টা করবেন। যদি না থাকে আপনার মাস্টার কার্ড তাহলে এমন কাউকে দিয়ে কিনাবেন যে আপনার কাছে মোটামুটি বিশ্বস্ত। ঠিক আছে? ওকে, তো অনেক কথা বললাম, এবার আমরা আসি ডোমেইন হোস্টিং কেনার পরে আমাদের কাছে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে সি প্যানেল। এই সি প্যানেলে আমাদেরকে মূলত কাজ করতে হবে। তো এই সি প্যানেলে কি কাজ করতে হবে সেটা আমি একটু বলে রাখি। সি প্যানেলে কাজ করার জন্য আচ্ছা আমি আরেকটা কথা বলি, আমি সম্পদ ভাইয়ের কাছে দিব না, আপনারা একটা কাজ করবেন, আপনারা কারণ ওইটা হচ্ছে যে আমি ইয়েতে দিয়ে দিব, এই কি বলে ড্রাইভে দিয়ে দিব, তাহলে আপনাদের জিমেইলটা আমার লাগবে। তো আপনারা সবাই আমাকে একটা ইয়ে দিয়ে দিয়েন, এই কি বলে আপনাদের ইমেলটা আমাকে মেসেজ দিয়ে দিয়েন, অথবা একজনের কাছে দিয়েন, এই যে সম্পদ বারোইকে সবাই মেসেজ করে দিয়েন, পার্সোনালি মেসেজ করে দিয়েন সবার জিমেইল, সম্পদ বারোই আপনি সবার জিমেইলটা আমাকে দিয়ে দিয়েন, তাহলে আমি সবাইকে একসাথে হচ্ছে যে গুগল ড্রাইভে শেয়ার করে দিব, তাহলে আপনারা গুগল ড্রাইভ থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে, গুগল ড্রাইভে আসার পরে আপনার কাছে এরকম একটা সি প্যানেল আসবে, এই সি প্যানেলে আপনি হচ্ছে যে কাজ করতে আপনার ফাইল টাইল রাখতে পারবেন। তো সি প্যানেলটা হচ্ছে দেখতে এরকম হবে। সি প্যানেলের মধ্যে আপনার যেই ডোমেইনটা হচ্ছে যে আপনার প্রাইমারি ডোমেইন হবে, এটা হইতেছে প্রাইমারি ডোমেইন, এটার নাম হচ্ছে nahidafridi.xyz। সবকিছুই ওই ভিডিওটার মধ্যে একদম ডিটেইলসে থাকবে।
আমি ওই ভিডিওটাই দিব, কারণ এখানে হচ্ছে যে তেমন বেশি আলোচনা করব না। তো এই nahidafridi.xyz টা হচ্ছে প্রাইমারি ডোমেইন। এছাড়াও কিছু কিছু হোস্টিং এর সাথে এক্সট্রা কিছু ডোমেইন অ্যাড করা যায়, মানে একাধিক ডোমেইন অ্যাড করা যায়, সেটাকে বলা হয় অ্যাড অন ডোমেইন। যেমন এইটার সাথে এই অ্যাড অন ডোমেইন অ্যাড করা যায়, এই যে এটা দুইটা অ্যাড অন ডোমেইন অ্যাড করা যায়। অলরেডি আমি একটা করছি, আরো একটা বাকি আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেইন ডোমেইন, প্রাইমারি ডোমেইন। এটার মধ্যে মানে টোটাল 3টা ডোমেইন করা যায়। তো হোস্টিং যখন কিনবেন তখন আপনাকে একটা ডোমেইন দিয়ে কানেক্ট করতে হয়, ওইটাই হয় প্রাইমারি। এরপরে আরো দুইটা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি হচ্ছে দুইটা ডোমেইন অ্যাড করতে পারবেন এবং এগুলোর মধ্যে আপনি ফাইল রাখতে পারবেন। এখন ফাইলগুলো কোথায় রাখতে হয়? ফাইলগুলো রাখার জন্য ফাইল ম্যানেজারে যেতে হয়। এই ফাইল ম্যানেজার অপশন আছে, এখানে যাওয়ার পরে আপনি আপনার ডোমেইন হোস্টিং এর আপনার যে ডোমেইনগুলো, সেই ডোমেইনগুলোর নাম এই বাম পাশে দেখতে পারবেন। যেমন nahidafridi.xyz যেটা ছিল মেইন ডোমেইন, সেটাকে রাখতে হবে পাবলিক HTML এর মধ্যে। এটা হচ্ছে মেইন ডোমেইন। পাবলিক HTML এর মধ্যে আপনি যে ফাইলগুলো রাখবেন সেগুলোই nahidafridi.html এ গেলে দেখা যাবে, সরি nahidafridi.xyz এ গেলে দেখা যাবে। আর যদি আপনি চলে যান হচ্ছে আপনার যেমন আরেকটা আছে, যে এখানে আরেকটা ডোমেইন আছে clickcart.xyz, এটার মধ্যে যদি যান, এখানে যে ফাইলগুলো রাখবেন এই clickcart.xyz এ গেলে সেগুলো দেখা যাবে, ঠিক আছে। এবার হচ্ছে ফাইল কিভাবে আপলোড করতে হয়। যেই ডোমেইনে রাখবেন সেই ডোমেইনে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন, এই জায়গাটায় ফাইল আপলোড করতে হয়। আপলোড করার জন্য উপরে দেখবেন যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে ফাইল আসবে, এখানে আপনি আপনার ফাইলটা সিলেক্ট করবেন। এবার এটাও ওই ভিডিওতে থাকবে যে কি আপনি কিভাবে আপলোড করবেন, কিভাবে পুরোপুরি লাইভ করবেন, সবকিছু ওই ভিডিওতে থাকবে, ঠিক আছে। আপনার কাজ হবে কি, আপনার যে ফাইলগুলো একদম শুধু ফাইলগুলো আর ফোল্ডারগুলো, তবে মেইন ফোল্ডারটা না, এই পুরো এই ফোল্ডারটা না, ভিতরে যাবেন। ভিতরে এসে যেই ফাইলগুলো আপনার দরকার, যেমন CSS ফাইল, HTML ফাইল, এটা সাপোজ এটা, তারপর এই ফোল্ডারটা দরকার, এটা দরকার, এটা তো দরকার নাই, তাই না। এই যে ফাইলগুলা, এইগুলাকে জিপ করবেন, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু, দেন কম্প্রেসড। এবার এটা একটা নাম দিয়ে দেন, সাপোজ নাম দিলাম tiny1 দিয়ে দিলাম। এই যে জিপ ফাইলটা, এটাকেই আপনাকে এখানে নিয়ে আসতে হবে, আপলোড করতে হবে। আপলোড করলে তারপরে হচ্ছে যে এটাকে এক্সট্রাক্ট করে দিলে কাজ করবে, ঠিক আছে। তো এই পুরো সমগ্র বিষয়টা কিভাবে এটা আপলোড হবে, কিভাবে কি হবে, ফুল ভিডিওটা আমি আজকে, আপনারা সবাই ইয়েকে দিয়ে দেন, হচ্ছে সম্পদকে দিয়ে দেন। তারপর হচ্ছে সম্পদ আমাকে সবাই সব ইমেলগুলো দিয়ে দিলে আমি হচ্ছে কালকের মধ্যে আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা ওটা নিয়ে ভাইবেন না।